নতুন একটা কবর থেকে চিৎকারের আওয়াজ আসছে। কে চিৎকার করছে জানেন? চিৎকার করছে আমাদের এই গল্পের নায়িকা জান্নাত। আপনারা হয়তো ভাবছেন জান্নাত কেন কবরের ভেতর থেকে চিৎকার করছে। শুনুন তাহলে। বেশ কিছুক্ষণ আগে জান্নাতের কবর হয়েছে। সবাই ভাবছে জান্নাত মারা গেছেন, কিন্তু জান্নাত তো মারা যায়নি, ও বেঁচে আছে। নতুন কবর ভেঙে উঠে দাঁড়িয়ে অন্ধকারে জান্নাত নিজেকে আবিষ্কার করল। সে সাদা কাপড়ে মোড়ানো কবরের ভেতরে দাঁড়িয়ে আছে। অন্ধকার রাত, সাদা কাপড়ে কবরস্থানে জান্নাত নিজেকে দেখে বিশ্বাস করছে না এটা স্বপ্ন নাকি সত্যি। ভয়ে শরীরে লোম দাঁড়িয়ে গেল। বুকের মধ্যে হার্টবিটটা যেন বেরিয়ে আসবে, বুক ছিঁড়ে। জান্নাত মনে মনে ভাবল, আসলে কি সে মারা গেছে? এই ভেবে হাতের মধ্যে চিমটি কেটে বুঝতে পারল না, সে বেঁচে আছে। কিন্তু সে কবরস্থানে কেন? সে তো শুয়েছিল নিজের রুমে। এমন অবস্থায় পাশে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো 2-3টে শিয়াল। শিয়াল দুটো ওর দিকে আসছে। এ অবস্থায় সামনে পেছন না ভেবে জান্নাত কবর থেকে উঠে একটা দৌড় দিল বাড়ির দিকে। এদিকে পেছন থেকে শিয়ালগুলো পিছু ছুটছে। পরিস্থিতি খারাপ দেখে জান্নাত সামনে থাকা একটা বাড়িতে ঢুকে পড়েন। বাড়িতে ঢুকে দরজা ঠকঠক করে আওয়াজ করেন জান্নাত, আর বলতে থাকেন, কেউ কি আছেন? দয়া করে দরজাটা খুলুন। জান্নাতের ডাকে একজন মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে জান্নাতের দিকে তাকিয়ে প্রচণ্ড একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। উনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ায় জান্নাত বুঝতে পারলেন ওকে দেখে ভয়ে উনি জ্ঞান হারিয়েছেন। এদিকে তখনও বাড়িতে আত্মীয় স্বজনরা সবাই ছিলেন। জান্নাতের মায়ের চিৎকারে সবাই তাড়াহুড়ো করে দরজা খুলে বাইরে চলে আসলেন। বাইরে এসে সবাই দেখে সাদা কাফনে মোড়ানো জান্নাত দাঁড়িয়ে আছে। এটা কি করে হতে পারে? বেশ কিছুক্ষণ আগে যাকে মাটি দিয়ে আসা হলো, সে কি করে বাড়িতে ফিরে আসলো? এদিকে অনেকে তখন ভয়ে ভূত ভূত বলে চিৎকার করতে লাগলো। সবার চিৎকারে আশেপাশের লোকজনও এসে জড়ো হলেন বাড়িতে। কি একটা অবস্থা! যাকে একটু আগে মাটি দিয়ে আসলেন, সে আবার জীবিত হয়ে ফিরে আসলো কিভাবে? সবার মাঝে ভয় আর আতঙ্ক দেখে জান্নাত বলল, ভয় পাবেন না কেউ, আমি ভূত না, আমি জান্নাত। আর তোমরা সবাই ভুল ভাবছো, আমি মরিনি। জান্নাতের মুখে কথাটা শুনে ওর বাবা 1 পা 2 পা করে সামনে এগিয়ে এসে বললেন, জান্নাতের বাবা বলল কি তুই মারা যাসনি? তুই কি আসলেই জান্নাত নাকি মানুষ রূপে কোনো ভূত? বাবা, আমি ভূত না, আমি তোমাদেরই জান্নাত। বিশ্বাস না হলে ছুঁয়ে দেখো আমাকে। আর আমি ভূত হলে কি সবার সামনে আসতাম? জান্নাতের কথায় ওর বাবা ভয়ে ভয়ে ওর হাত ছুঁয়ে কেঁদে ফেললেন আর বললেন, মা তুই মারা যাসনি, সত্যি বেঁচে আছিস? এই কে আছো এদিকে? আসো, জান্নাতকে ঘরে নাও। জান্নাতের বাবার কথায় 2-3 জন মহিলা এসে জান্নাতকে নিয়ে রুমে গেলেন। রুমে গিয়ে শরীর থেকে কাফনের কাপড় খুলে শরীর পরিষ্কার করে জামা পরিয়ে আবার সবার সামনে নিয়ে আসলেন। সবার সামনে এসে জান্নাত বললেন, বাবা আমার সাথে কেন এমনটা হলো? একবার ভাবো আমার মনের অবস্থাটা এখন কেমন। একটা জীবিত মানুষকে কিভাবে মাটি দিয়ে আসলো মা? বিশ্বাস কর, আমরা সবাই দেখেছি তোর নিঃশ্বাস চলছে না। একজন ডাক্তারকেও দেখিয়েছি, উনি বললেন তুই বেঁচে নেই, মারা গেছিস। কোন মা বাবা কি চায় জীবিত সন্তানকে মাটি দিতে বল? আমিও বুঝছি না আমার সাথে কেন এমনটা হলো। আমি তো ঘুমিয়েছিলাম জানো বাবা, আমি ঘুমিয়ে একটা স্বপ্ন দেখছিলাম। আমি দেখলাম সুন্দর একজন যুবক আমার পাশে বসে কথা বলছে। সে আমাকে বলছে, জান্নাত তুমি হবে আমার বউ, আমাদের সংসার হবে। তারপর কি হলো? তারপর আর কিছু মনে নেই আমার। যখন ঘুম ভেঙে গেল তখন দেখলাম চারিদিকে অন্ধকার। আশেপাশে হাত দিয়ে বুঝতে পারলাম চারিদিকে মাটি। ভয়ে উঠে দাঁড়িয়ে ওপরের দিকে ধাক্কা দিতেই মাটি সরে গেল। আর আমি বুঝতে পারলাম আমি সাদা কাফনে মোড়ানো কবরের ওপর দাঁড়িয়ে আছি। জান্নাতের মুখে কথাগুলো শুনে সেখানে থাকা সবাই অবাক। এরকম ঘটনাও কি হয়? মৃত মেয়েকে ফিরে পেয়ে সবাই জান্নাতকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ওদিকে ওর মায়ের জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফিরতে ওর মাও জান্নাতকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। গভীর রাতে কান্নার আওয়াজ, মৃত জান্নাত ফিরে আসছে, এই খবরটা রাতে গ্রামের সবার মাঝে ছড়িয়ে পড়ে। যাই হোক, জান্নাতকে ফিরে পেয়ে সে রাতে আর কেউ ঘুমায়নি। পরের দিন সকালবেলা গ্রামের সবাই জড়ো হন জান্নাতকে দেখার জন্য। সবাই আসছে আর জান্নাতকে দেখছে। এভাবে সেই দিনটা কেটে যায়। সেই রাতে খাবার সময় জান্নাতের বাবা বললেন, বিষয়টা কেমন হলো? জান্নাতের বিয়ে ঠিক করলাম, এই ঘটনাটা না ঘটলে আজকে জান্নাতের বিয়ে হতো। এখন কেমন হলো? জান্নাতের মা বলল, কেন? তুমি ছেলের বাবার সাথে কথা বলে দেখো, ওনাকে সব খুলে বলবে। ওনাকে বলবে জান্নাত মারা যায়নি, ফিরে এসেছে। দেখো এটা যদি ওনারা বুঝে তাহলে জান্নাতের বিয়ে ওখানেই হবে।
ঠিক আছে, দেখি কাল কথা বলেন। এই বলে রাতের খাবার শেষে সবাই যার যার মতো শুয়ে পড়ে। জান্নাত রুমে এসে ঘুমিয়ে পড়েন। মধ্যরাত জান্নাতের হঠাৎ ঘুম ভেঙে যায়। মশার কামড়ে ঘুম ভাঙতে জান্নাত দেখেন সে তার রুমে নেই। সে শুয়ে আছে একটা বাঁশ ছাড়ে। বাঁশ ছাড়ে কিভাবে আসলো? সে জান্নাত প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করতে থাকে। ওদিকে জান্নাতের মায়ের ঘুম ভেঙে যাওয়ায় তিনি জান্নাতের রুমে গিয়ে দেখেন জান্নাত রুমে নেই। জান্নাত রুমে নেই এটা শুনে ওর মা চিৎকার করতে থাকেন। জান্নাতের মায়ের চিৎকারে ওর বাবাসহ আশেপাশের অনেকে জেগে দৌড়ে আসেন তাদের বাড়িতে। বাড়িতে আসতে জান্নাতের মা চিৎকার করে বলতে থাকেন, আমার মেয়ে নেই, জান্নাত ঘরে নেই, জান্নাত ঘরে নেই। এটা শুনে ওর বাবাসহ আশেপাশের সবাই লাইট হাতে খুঁজতে থাকে। সবাই ভাবছে গত রাতের মতো আবার কিছু হলো না তো, জান্নাতকে নিশ্চয়ই কবরস্থানে পাওয়া যাবে। এইভাবে দুইটা দল হয়ে একদল লাইট হাতে জান্নাতকে খুঁজতে যান কবরস্থানে, আর একদল খুঁজতে যান বাঁশঝাড়ের দিকে। এদিকে জান্নাত বাঁশঝাড়ে, জান্নাত চিৎকার করছে। ওর চিৎকারে ওকে খুঁজতে আসে সবাই, দৌড়ে এগিয়ে আসে ওর দিকে। সবাই দৌড়ে জান্নাতের কাছে আসে। জান্নাত সবাইকে দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। সেখানে থাকা সবাই জান্নাতকে ধরে তার বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে আসার পর সবাই জিজ্ঞেস করেন, ও বাঁশঝাড়ে গেল কিভাবে? সবার কথার উত্তরে জান্নাত বলেন, আমি কিছু জানি না, আমি তো রুমে ঘুমিয়েছিলাম। হঠাৎ মশার কামড়ে ঘুম ভেঙে যাওয়ায় আমি দেখলাম বাঁশঝাড়ে শুয়ে আছি। জান্নাতের মুখে ঘটনাটা শোনার পর সবাই বলাবলি করে, বিষয়টা একদমই সাধারণ নয়। যাই হোক, বেশ কিছুক্ষণ পর আশেপাশে সবাই চলে যান। মেয়ের এমন অবস্থা দেখে জান্নাতের বাবা ও চাচা মিলে ঠিক করেন সকাল হলেই একজন কবিরাজের কাছে যাবেন। কথা মতো সকাল হতে জান্নাতের বাবা ও চাচা একজন কবিরাজকে নিয়ে আসেন তাদের বাড়িতে। কবিরাজ জান্নাতদের বাড়িতে এসে অবাক হয়ে তাদের বাড়িতে থাকা একটা আম গাছের দিকে তাকিয়ে থাকে। কবিরাজ এভাবে এক দৃষ্টিতে আম গাছের দিকে তাকিয়ে আছে, এটা দেখে জান্নাতের বাবা বলেন, জান্নাতের বাবা, কবিরাজ সাহেব কি হলো? এক দৃষ্টিতে ওদিকে কি দেখেন? জান্নাতের বাবার কথায় কবিরাজ বলেন, চলেন ঘরে চলেন, তারপর সব বলছি। এ বলে কবিরাজ সাহেব সবাইকে নিয়ে রুমে যান। রুমে গিয়ে জান্নাতের বাবার জান্নাতের সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলেন কবিরাজকে। কবিরাজ সব ঘটনা শুনে সবাইকে বলেন, শোনেন, আপনাদের বাড়িতে একটা জিন আছে। আমি যখন আপনাদের বাড়িতে আসলাম তখন সেই আম গাছের দিকে তাকিয়ে আমি ওই জিনটাকে দেখছিলাম। জান্নাতের বাবা বলল, কি বলেন, আমাদের বাড়িতে জিন আছে? কবিরাজ সাহেব সব খুলে বললেন, তো জান্নাতের সাথে এমন এসব ঘটনা কেন হচ্ছে? জানি না কথাটা শুনে কিভাবে নেবেন, তবে এটাই সত্যি, সেই জিনটা জান্নাতকে পছন্দ করে। সে চায় জান্নাতের অন্য কোথাও বিয়ে না হোক। জান্নাত মারা যায়নি, আপনারা ভেবেছেন ও মারা গেছে তাই ওকে মাঠে দিয়ে আসছিলেন, কিন্তু ও সব এই জিনটার কাজ। গতকাল রাতে জান্নাতকে বাঁশঝাড়ে নিয়ে গিয়েছিলেন সেই জিনটাই। জান্নাতের চাচা বলল, কিন্তু কবিরাজ সাহেব, ওই জিনটা এসব কেন করছে? কারণ আপনারা জান্নাতের বিয়ে ঠিক করেছেন অন্য কোথাও, তাই এসব উল্টোপাল্টা কাজ করাও। জান্নাতের বিয়ে ভেঙে গেছে, জিনটা চায় জান্নাতের বিয়ে অন্য কারো সাথে না হোক। কবিরাজ সাহেব, আপনি সবই জানেন, আপনি কিছু একটা ব্যবস্থা করুন, ওই জিনটাকে তাড়িয়ে দিন এখান থেকে। না, আমি এটা পারবো না, কারণ সে সাধারণ কোনো জিন না, অনেক ক্ষমতা ওর। তবে আপনারা চিন্তা করবেন না, ও আপনাদের বা জান্নাতের কোনো ক্ষতি করবে না, কখনো ভয় দেখাবে না। এই কথাটা বলে কবিরাজ চলে যান। এই কথাটা বলে কবিরাজ চলে যাওয়ার পর জান্নাতের মা বাবা সহ সেখানে থাকা সবাই চিন্তায় পড়েন। একটা জিন জান্নাতের সাথে এমনটা করছে, কিন্তু জিনটাকে আদৌ কেউ দেখেনি, কখনো কারো সামনে আসেনি। সবাই বসে চিন্তা করছে, এমন অবস্থায় জান্নাতের চাচা বললেন, ভাইজান কি করব এখন? জান্নাতের কি বিয়ে দেব, নাকি এভাবে থাকবে কয়েকটা বছর? জান্নাতের বাবা বলল, সেটাই ভাবছে, যে ছেলের সাথে জান্নাতের বিয়ে ঠিক করেছি ওরা বলে দিয়েছে এই বিয়ে ওরা করবে না। জান্নাতের সাথে এসব অস্বাভাবিক ঘটনা ঘটছে সেটা ওরা জেনে গেছে। জান্নাতের মা বলল, তো এখন কি করবেন? আমি বলি কি, এখন বিয়ের কথা না ভাবি, ওর বিয়ে দিতে চাইলে আবার না জানি কি উল্টোপাল্টা ঘটনা ঘটে। জান্নাতের বাবা বলল, হ্যাঁ তাহলে এটাই ফাইনাল, আমরা জান্নাতের বিয়ে দেব না। এ বলে সবাই চলে গেলেন। জান্নাতও চলে গেলেন তার রুমে। রুমে গিয়ে ভাবতে লাগলো, আমাকে কোনো জিন পছন্দ করে, আমি নিজেও তোকে কখনো দেখিনি, আমার সামনেও কখনো আসেনি। যাই হোক, একটু পর জান্নাতের বান্ধবী মিলি ওকে কল করেন। জান্নাত কল রিসিভ করতে মিলি বলেন, জান্নাত দেখা করার কথা আছে। মিলির কথায় দুপুরবেলা জান্নাত চলে গেল মিলির সাথে দেখা করতে। মিলির সাথে দেখা হতেই মিলি বলল, জান্নাত এসব কি শুনছি তোর নামে? রাত হলে নাকি তুই হারিয়ে যাস? গতকাল রাতেও নাকি তুই বাঁশঝাড়ে ছিলি। জান্নাত বলল, হ্যাঁ তুই ঠিকই বলেছিলি,
জানি না রে, আমার সাথে এসব ঘটনা কেন ঘটছে। জানিস, আজকে সকালে একজন কবিরাজকে নিয়ে আসছে। কবিরাজ কি বলেছে জানিস? কবিরাজ বলেছে একটা জিন নাকি আমাকে পছন্দ করে, ও এসব করছে আমার সাথে। আমার যেন বিয়ে না হয় অন্য কারোর সাথে। মিলি বলল, কি বলিস? তোকে পছন্দ করে জিন? হ্যাঁ, কবিরাজ তো তাই বলল। জান্নাত, দেখ ওই ছেলেটা তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখছে। তাই তো। আচ্ছা চল হাঁটতে হাঁটতে কথা বলি। এই লাভ হলো না তো, ছেলেটা তো আমাদের পেছন পেছন আসছে। ছেলেটাকে দেখে তো হুজুর হুজুর লাগে। ওটা কি পড়ে আছে? ওরকম জামা তো আগে কখনো দেখিনি। আচ্ছা মিলি, শোন, ওনাকে ডাকতো, ডেকে জিজ্ঞেস কর আমাদের পিছু আসছে কেন। ওকে ডাকছি। এই যে আপনাকে বলছি, কাছে আসুন। মিলির ডাকে পেছনে থাকা ছেলেটা সামনে আসতে মিলি বলল, সমস্যা কি আপনার? আপনি আমাদের ফলো করছেন, এখন আবার পেছন পেছন আসছেন, কিছু বলবেন কি? ছেলেটি বলল, হ্যাঁ অনেক কথা বলবো, তবে আপনার সাথে না, আপনার বান্ধবীর সাথে। ওর সাথে কিসের কথা? ও প্রেম করবে না, আমি প্রেম করতে চাইব। আপনাকে কে বলল বলতে হবে না? ছেলেদের অভ্যেস আমাদের জানা আছে, পেছন পেছন ওরা এমনি এমনি আসে না। আপনি একটু বেশি বুঝেন। নিজের ফোনের দিকে নজর দেন, কল আসছে ফোনে, কল রিসিভ করুন আর বাড়িতে যান। আপনার বান্ধবীর সাথে আমার কথা আছে। ছেলেটার কথা শুনে মিলি দেখলেন সত্যি বাড়ি থেকে ওর মা কল করেছে। মায়ের কল পেলে মিলি জান্নাতের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে গেলেন। এদিকে মিলি চলে যাওয়ার জান্নাত লজ্জায় মাথা নিচু করে বাড়ির দিকে যেতে লাগলো। ঠিক সেই সময় ছেলেটা বললেন, জান্নাত দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আপনি আমার নাম জানলেন কিভাবে? আর আমার সাথে আপনার কিসের কথা? আপনি কি আমাকে চিনেন? হ্যাঁ চিনি, অনেক আগে থেকে চিনি। কিভাবে? আমি তো আপনাকে চিনি না। ছেলেটা পরিচয় দিল। পরিচয় দিলে তো চিনবে, তাই না? আচ্ছা তোমার বিয়ে কি হলো? সেটা আপনাকে বলবো কেন? জান্নাত, তুমি অন্য কাউকে বিয়ে করো না, কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। আপনার সাহস তো কম নয়, এতটা অধিকার নিয়ে আমাকে এসব বলার সাহস পেলেন কোথায়? ছেলেটা বলল, অধিকার অনেক আগেই পেয়েছি, তুমি জানো না। আসল পরিচয়? আসল পরিচয় কি? কি পরিচয় বলুন তো, কে আপনি? বলতে পারি, তার আগে বলো আমার কথা কাউকে বলবে না। কেন, বললে কি হবে? ওকে ঠিক আছে, বলবো না। এখন আপনি বলুন কে আপনি? আমার নাম সরফরাজ, আর আমি মানুষ নই, আমি একজন জিন। আর যে সেই জিন না, আমি সেই জিন যে কিনা তোমাকে পছন্দ করি। আমি সেই জিন যে কিনা তোমার অন্য কোথাও বিয়ে আটকাতে তোমাকে রাতের বেলা তুলে কখনো বাস ছাড়ে, কখনো কবরস্থানে রেখে আসি। সরফরাজ জিনের মুখে কথাগুলো শুনে জান্নাত ওর দিকে তাকিয়ে একটা চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড় দিলেন। এদিকে পেছন থেকে সরফরাজ জিন ডাকতে লাগলেন, জান্নাত দাঁড়াও, ভয় পেও না, দাঁড়াও। কিন্তু সরফরাজের কথা না শুনে পেছনে না তাকিয়ে এক দৌড়ে বাড়িতে চলে আসলেন জান্নাত। বাড়িতে আসার পর চিৎকার দিয়ে ওর মা বাবাকে ডাকতে লাগলো। জান্নাতের ডাকে ওর মা বাবা বাইরে আসতেই জান্নাত হাঁপাতে পাতে বললেন, মা আমি ওকে দেখেছি। জান্নাতের মা বলল, কাকে দেখেছিস? কার কথা বলছিস? আমি ওই জিনটাকে দেখেছি, যে জিনটা আমাকে পছন্দ করে। আমি মিলির সাথে দেখা করতে গিয়েছিলাম, সেখান থেকে বাড়িতে ফেরার পথে জিনটা এসেছিল। জান্নাতের বাবা বলল, আরে বলিস কি, ভয় পিস না মা, আমি দেখি কি করা যায়। জান্নাতের মা জান্নাতকে ঘরে নিয়ে যায়। হঠাৎ করে সরফরাজ জিনকে দেখে অনেক ভয় পেয়েছে জান্নাত। যদিও সরফরাজ মানুষের রূপে ছিল, কোনো ভয়ঙ্কর রূপে নয়। যাই হোক, জিনকে দেখে ভয় পাওয়ার কারণে জান্নাতের শরীরে অনেক জ্বর আসে। এদিকে মেয়ের শরীরে জ্বর দেখে জান্নাতের বাবা একজন হুজুর নিয়ে আসেন। হুজুর বাড়িতে এসে জান্নাতকে ফুঁ দিয়ে দেন আর বলেন, আপনাদের মেয়ের সাথে তো জিন আছে। হ্যাঁ হুজুর, আমরা জানি, 2-3 দিন আগে একজন কবিরাজ নিয়ে আসছি। উনি বলেছেন, হ্যাঁ উনি ঠিক বলেছেন, জান্নাতকে একটা জিন পছন্দ করে, সে চায় আপনাদের মেয়েকে বিয়ে করতে। সেটা নিয়ে তো চিন্তাই আছি হুজুর। ওই জিনটার হাত থেকে বাঁচার কি কোনো উপায় আছে? হুজুর বলল, উপায় বলতে ওই জিনটা খুবই শক্তিশালী, কিন্তু একটা বিষয় আছে, সেটা কি জানেন? ওই জিনটা যতই জান্নাতকে ভালোবাসুক, যতই বিয়ে করতে চাক না কেন, জান্নাতের বয়স 20 বছর পূর্ণ না হলে ওকে বিয়ে করবে না। জান্নাতের মা বলল, তাই নাকি? কিন্তু জান্নাতের তো এখনও 20 বছর হয়নি। 20 বছর হতে এখনও 3 মাস বাকি। হ্যাঁ, এই 3 মাসের সুযোগ। এই 3 মাসের মধ্যে জান্নাতের বিয়ে অন্য কোথাও দিতে পারলে দিন, নয়তো 20 বছর পূর্ণ হলে ওকে আর অন্য কোথাও বিয়ে দিতে পারবেন না। আমি আর বেশি কিছু করতে বা বলতে পারবো না। যেটা বললাম সেটা করতে পারলে করুন, এতে আপনাদেরই ভালো হবে। ঠিক আছে, আমি সবার সাথে কথা বলে দেখি। ঠিক আছে, তাহলে আমি চললাম, আসসালামু আলাইকুম। এই বলে হুজুর চলে যান। হুজুর চলে যাবার পর জান্নাতের মা বাবা চিন্তায় পড়েন। তাদের হাতে সময় আছে 3 মাস। যা করার 3 মাসের মধ্যেই করতে হবে।
যাই হোক, হুজুর জান্নাতকে ফু দেওয়ায় ওর শরীরে ঝড় কিছুটা কমে যায়। সেই রাতে জান্নাত ওর রুমে শুয়েছিলেন। ঘুম চলে আসবে এরকম একটা অবস্থা। ঠিক সেই সময় জান্নাতকে কেউ একজন সালাম দেয়। সালাম শুনে জান্নাত সেদিকে তাকিয়ে দেখেন সেখানে সারফারাজ জিন দাঁড়িয়ে আছে। জিনকে দেখে জান্নাত কিছু বলতে যাবে, ঠিক তখনই জিন বলল, দেখো আমার কথা শোনো, দয়া করে চিৎকার দিও না, আমি তোমার সাথে একটু কথা বলে চলে যাব, ভয় কেও না। জিনের কথায় জান্নাত মনের মধ্যে সাহস নিয়ে বলে উঠলেন, কি কথা, আপনি চলে যান, আপনাকে দেখে ভয় করছে। ভয় করছে কেন? আমাকে দেখতে কি ভাড়ানকর লাগে? আমি তো সুন্দর রূপে তোমার কাছে এসেছি, তাই না? ভয় পাও কেন? জানি না, আপনি একটা জিন, জিনকে দেখে ভয় পাবো না বলুন, আপনি চলে যান। তোমার জ্বর কি কমেছে? দেখি তো একটু। এ বলে জিন জান্নাতের দিকে এগিয়ে আসতে লাগলেন। ঠিক তখনই জান্নাত বললেন, দাঁড়ান, আর একটু এগোবেন না, আমার দিকে এগুলে কিন্তু চিৎকার দিব, তাই না? দাও, চিৎকার দাও, তুমি চিৎকার দিলে গলা দিয়ে আওয়াজ বেরোবে না, বিশ্বাস না হলে চিৎকার দিয়ে দেখো। জিনের কথায় জান্নাত চিৎকার দিলেন। আরে ঠিকই তো, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কেন? এদিকে জান্নাতের এই অবস্থা দেখে জিন মুচকে একটা হাসি দিয়ে বললেন, বললাম না চিৎকার দিও না। এ বলেন এগিয়ে আসলেন জান্নাতের দিকে। এগিয়ে এসে জান্নাতের কপালে হাত বুলিয়ে দিলেন। জ্বর তো এখনও পুরোপুরি কমেনি, হা করো, এটা খাও। জান্নাত বলল, কি এটা? মিষ্টির মতো দেখতে, আমি খাবো? নাও খাও বলছি না, না খেলে তোমাকে নিয়ে উড়ে যাব, হা করো। ঠিক আছে, দেন। জিন বলল, বাহ, এই তো লক্ষ্মীমের মতো খেয়ে ফেললে, এখন শুয়ে পড়ো। আর হ্যাঁ, আমি যে তোমার কাছে আসি এটা এখন থেকে আর কাউকে বলবে না। কেন বলবো না? বলবো। আপনি আমার কাছে কেন আসবেন? জিন বলল, ভালোবাসার টানে আসব, ভালোবাসা বাসতে আসবে। জান্নাত, তোমার মা বাবা যতই তোমার বিয়ের কথা বলুক, তুমি ভুলেও রাজি হবে না। আমি কিছু জানি না, মা বাবা যেটা করবে সেটাতে রাজি হব। আপনি এখন চলে যান, আমি ঘুমাবো। ওকে, চলে যাচ্ছি, তুমি ঘুমাও। যাবার আগে আবারও বলে যাচ্ছি, আমার কথা কাউকে বলবে না, আর অন্য কোথাও বিয়েতে রাজিও হবে না। এই কথাগুলো বলে জিন চলে যান। জিন চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর জান্নাতও ঘুমিয়ে পড়ে। এভাবে কেটে যায় কয়েকটা দিন। কয়েকদিন পর জান্নাতের মামা জান্নাতের জন্য একটা ছেলে দেখেন, জান্নাতের বিয়ের জন্য তো। কথা মতো পরদিন সেই ছেলে জান্নাতের বাড়িতে আসেন জান্নাতকে দেখার জন্য। দেখতে এসে ছেলেটা বসে আছেন। কিছুক্ষণ পর জান্নাত নাশতা হাতে রুমে আসতেই ছেলেটা জান্নাতকে দেখে চিৎকার দিয়ে ওঠেন। চিৎকার দিয়ে ভয়ে কাঁপতে থাকেন ছেলেটা। এই অবস্থা দেখে জান্নাতের বাবা বলেন, কি হয়েছে বাবা? ভয় পেলে কেন? এভাবে ভয়ে কাঁদছো কেন? ঘটনা কি? কে ওই যে ভয়ঙ্কর দেখতে? কেও? ভয়ঙ্কর মানে? ও তো জান্নাত, আমার মেয়ে, যাকে তুমি দেখতে এসেছো। ওকে আমার সামনে থেকে যেতে বলেন। কি ভয়ঙ্কর সে! আরে বাবা, কি বলো? কোথায় ভয়ঙ্কর? আমার মেয়ে এত সুন্দর, তুমি বলছো ভয়ঙ্কর? আমরা তো ঠিকই দেখছি, জান্নাতের মামা বলল। হ্যাঁ, আমরা তো ঠিকই দেখছি, কই ভয়ঙ্কর হতে লাগছে না। আপনারা সবাই মিথ্যা বলছেন, আমি এখানে এক মুহূর্ত থাকব না। এ কথাটা বলে ছেলেটা সেখান থেকে চলে গেলেন। ছেলেটা চলে যাওয়ার পর জান্নাতের মা বাবা সহ সেখানে থাকা সবাই নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, এটা কি হলো? ছেলেটা এমন করলো কেন? পাগল নাকি? এমন অবস্থায় জান্নাতের মা বলে উঠলেন, আচ্ছা, ওই জিনটার কাজ না তো? জিনটার কাজ মানে? জান্নাতের মা বলল, জিনটার কাজ মানে? ছেলেটা কেন এমন করলো জানো? আমরা তো জান্নাতকে দেখেছি ভালো, হয়তো সেই ছেলে জান্নাতকে ভয়ঙ্কর রূপে দেখেছে। সেই জিনটা হয়তো জান্নাতকে ভয়ঙ্কর রূপে দেখিয়েছে সেই ছেলেটাকে, যেন ছেলেটা ভয় পায় আর জান্নাতকে অপছন্দ করে চলে যায়। জান্নাতের বাবা বলল, হ্যাঁ, এটা হতে পারে। কি ঝামেলা বললাম! এভাবে ছেলের পক্ষে চলে গেলে জান্নাতের বিয়ে তো হবে না। আমাদের হাতেও তো বেশি সময় নেই, 3 মাস সময় আছে। জান্নাতের মামা বলল, দুলাভাই, আপনি চিন্তা করবেন না, আমি এরপর জান্নাতের জন্য কোনো ছেলেকে নিয়ে আসলে কবিরাজ সাথে করে নিয়ে আসব। কবিরাজ বসে থাকবে, তখন ছেলেটা দেখবে জান্নাতকে। যদি পছন্দ হয় তাহলে তাড়াতাড়ি সেই ছেলের সাথে জান্নাতের বিয়ে দেব। কি বলেন? হ্যাঁ, ঠিক আছে। জান্নাতের বাবার কথায় ওর মামা চলে গেলেন। এভাবে বিকেল গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা গড়িয়ে রাত হলো। সে রাতে সারফারাজ জিন জান্নাতের কাছে আসলেন। এসে বললেন, জান্নাত, আপনি আবার কেন আসছেন? কেন আসতে মানে কি? কেমন আছো তুমি? জানি না। মন খারাপ কেন তোমার? বিয়ে ভেঙে গেছে সেজন্য? ওই হাসবেন না আপনি, আসলে সত্যি ওই ছেলেকে ভয় দেখিয়েছেন। হ্যাঁ, দেখাবো না? ও তোমার আসল চেহারা দেখলে পছন্দ করত আর বিয়ে করত। আমি থাকতে তোমাকে অন্য কেউ বিয়ে করবে, তাই তোমাকে ভয়ঙ্কর রূপে দেখিয়েছি ওই ছেলেটাকে। এটা আমারই কাজ। কেন এমনটা করেছেন? কেন? কারণ আমি তোমাকে পছন্দ করি, তাই। বললে হলো। আমাকে পছন্দ করবেন কেন? যান, গিয়ে কোনো পরীকে বিয়ে করুন, আমার পেছনে ঘোরাঘুরি না করে।
আমার কাছে তুমি ইয়নি পড়ি, আর আমাকে কি তোমার অপছন্দ? হ্যাঁ, সারফারাজ বলল। আমার দিকে তাকিয়ে বলো তো, তোমাকে তো ভালো করে দেখিনি। দেখতে হবে না, আপনি জানতো। তোমার জন্য খাবার নিয়ে এসছি, এটা খাওয়া তারপর যাব। না, খাবো না, আমি ক্ষুধা নেই। না খেলে যাব না। না গেলেন, মা বাবাকে ডাকবো, ওরা এসে ধরে মাতন মতন মায়ের দেবে। আমি বুঝি মানুষ যে ধরবে আমাকে আর মারবে? এখন খাবে নাকি সাপ হয়ে ভয় দেখাবো? সাপের রূপ নিলে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলবো, সারফারাজ বলল। আরে বাবা, কি গুন্ডি মেরে বাবা! যতটা বোকা ভেবেছিলাম এতটাও বোকা না। আমি বোকা না চালাক আপনার না জানলেও চলবে। এখন চলে যান। না, যাব না, আগে খাবারটা খাও। এমন অবস্থায় জান্নাতের মা পাশের রুম থেকে ডাক দিয়ে বললেন, জান্নাত, কার সাথে কথা বলিস? কার সাথে আবার? ওই জিন। ওই চুপ। ওকে, চলে যাচ্ছে, কিন্তু আমি আবার আসব। এ বলে সারফারাজ জিন চলে গেল। ও চলে যাবার পর জান্নাতের মা জান্নাতের রুমে এসে বললেন, জান্নাত, কি বললি একটু আগে? জিন নাকি কি জানি বলছিলি? জান্নাতের মায়ের কথায় ও বলল, না মা, আসলে ফোনের সাথে কথা বলছিলাম। জান্নাতের মা বলল, ওহ তাই বল, আচ্ছা ঠিক আছে, ঘুমা, কোনো সমস্যা হলে ডাক দিস। এ বলে জান্নাতের মা চলে গেলেন। জান্নাতও ঘুমিয়ে পড়লেন। পরের দিন জান্নাতের ঘুম ভাঙল ওর মায়ের ডাকে। মায়ের ডাকে ঘুম ভাঙতে জান্নাত বলল, মা, কি হয়েছে, ডাকছো কেন? ওঠ, তোর নানা বাড়ি যেতে হবে, তোর মামা ফোন করে ডাকছে। হঠাৎ নানা বাড়ি কেন? কোনো সমস্যা কি? সেটা গেলেই দেখতে পাবি। নে ওঠ, এবার ফ্রেশ হয়ে নাস্তা করে নে। মায়ের কথায় জান্নাত উঠে ফ্রেশ হয়ে রেডি হলেন। রেডি হয়ে বেশ কিছুক্ষণ পর জান্নাতের মা বাবা সহ জান্নাত রওনা করলেন নানা বাড়ির দিকে। পথে জান্নাত ওর মাকে বললেন, আচ্ছা মা, এখন বলো তো, হঠাৎ নানা বাড়িতে যাচ্ছে কেন? তোর মামা ভালো একটা সম্বন্ধ নিয়ে আসছে, ছেলেটা খুব ভালো, তোকে দেখতে চেয়েছে, পছন্দ হলে সেখানেই বিয়েটা হবে। জান্নাত বলল, মা, কি শুরু করলে এসব করে কোনো লাভ হবে না, ওই জিনটা কোনো না কোনোভাবে ভেঙে দিবে। জান্নাতের বাবা বলল, তোর বিয়ে যেন ভেঙে দিতে না পারে সেই জন্য বাড়ি ছেড়ে তোর নানা বাড়িতে আসলাম, এখানে আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, যা ভালো মনে করো করো। কথা বলতে বলতে জান্নাত ওর মা বাবা নানা বাড়িতে চলে আসলেন। সেখানে আসার পর সেই বিকেলে জান্নাতকে দেখার জন্য একটা ছেলে আসলেন। আগেরবারের মতো জান্নাত সারফারাজ জিন কোনো সমস্যা করতে না পারে সেজন্য জান্নাতের মামা ও বাবা মিলে একজন কবিরাজকে বসিয়ে রেখেছেন। কবিরাজ পাশে বসা ছেলেটাও তার সাথে আসা সবাই জান্নাতকে দেখলেন আর পছন্দ করলেন। জান্নাতকে পছন্দ হওয়ায় সবাই মিলে তাদের বিয়ে ঠিক করলেন। দুদিন পর তাদের বিয়ে। যাই হোক, জান্নাত বিয়ে পাকাপুক্ত করে সবাই চলে গেলেন। বিয়েটা নানা বাড়িতেই হবে, তাই 2-3 দিন এখানে থাকতে হবে। যাই হোক, রাতে সবাই খাওয়া দাওয়া শেষে মামাতো বোনের সাথে শুয়ে পড়েন। জান্নাত শুয়ে পড়ার জন্য মামাতো বোন জান্নাতকে বললেন, মামাতো বোন বলল, আচ্ছা আপু, শুনলাম তোকে নাকি একটা জিন পছন্দ করে। হ্যাঁ, তো মানে তাহলে ওকে কেন বিয়ে করছো না? আমি হলে তো আনন্দে জিনটাকে বিয়ে করতাম। আহ, জিন কত সুন্দর, তাই না? তুই দেখেছিস জিনকে? যখন ধরে ঘাড় মটকাবে তখন বুঝবি। ঘাড় মটকালে মটকাবে আপু, শোনো না, ওই জিনটার সাথে আমাকে কথা বলিয়ে দাও না, আমি জিনের সাথে প্রেম করব। খুব বেড়ে গেছিস, তুই ঘুমাবি নাকি মামিকে ডাকবো? ওকে, ঘুমারাম, শুভরাত্রি। এই বলে মামাতো বোন ঘুমিয়ে গেলেন। জান্নাতে ঘুমাবে এরকম একটা অবস্থায় সারফারাজ জিন জান্নাতের কাছে আসলেন। জিনকে দেখে জান্নাত বললেন, আরে আপনি এখানেও আসছেন? প্লিজ চলে যান, দেখুন মামাতো বোন পাশে ঘুমাচ্ছে, ও জেগে গেলে সমস্যা হবে। সারফারাজ বলল, কি হলো, যান, এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলুন। তুমি বিয়েতে রাজি হলে কেন? রাজি হব না তো কি করব? মা বাবা বিয়ে দিতে চাইলে না করব নাকি? তোমার বিয়ে হলে আমার কি হবে? আমি কি জানি? জান্নাত, আর কতবার বলবো আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করব। কিন্তু আপনি একটা জিন, আপনাকে কিভাবে বিয়ে করব? কেউ কি মেনে নিবে নাকি? তুমি রাজি হলে মেনে নিবে, একবার বলো রাজি। এখন বলে আপনি আমার বিয়ে ঠিক হয়েছে, 2 দিন পর আমার বিয়ে। তোমার কি মনে হয় আমি এত সহজে তোমার বিয়ে হতে দেব? কেন হতে দিবেন না? দিবেন না কেন? বাবা আর মামা মিলে কবিরাজ নিয়ে আসছে। কবিরাজ থাকলে আপনি কি করবেন শুনি? কবিরাজকে তুলে আছাড় মারব, বুঝলা? এসব বাদ দাও, তুমি বাড়িতে বলে দাও বিয়ে করবে না। না, পারবো না। ঠিক আছে, করো দেখি কিভাবে বিয়ে করবা। দেখেন, এখন চলে যান, মামাতো বোন জেগে যাবে। চলে যাব তাই না? ঠিক আছে, যাচ্ছি। তবে আবারও বলি, বিয়ে করো না, উল্টোপাল্টা কিছু হবার আগে এসব বন্ধ করো। এ বলে সারফারাজ জিন জান্নাতের মামাতো বোনের পা ধরে এক টান দিয়ে বিছানা থেকে ফেলে দিয়ে চলে গেলেন। বিছানা থেকে আচমকা ধপাস করে পড়ে মামাতো বোন জান্নাতকে বলল,
এটা কি হলো? আমি নিচে পড়লাম কিভাবে? তুই কি আমাকে ধাক্কা দিলি নাকি? আমি না, তুই স্বপ্ন দেখে একা একা পড়লি, এখন আমাকে দোষ দিস কেন? কি স্বপ্ন দেখে একা একা পড়লাম? কি জানি, হতে পারে। এবার ঘুমা। জান্নাতের কথায় মামাতো বোন আবার ঘুমালেন। এদিকে জান্নাতও কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লেন। এভাবে কেটে গেল একটা দিন, আর একদিন পর জান্নাতের বিয়ে। এদিকে সবার মাঝে একটা ভয় কাজ করছে। আগেরবারের মতো এবারও জান্নাতের সাথে কিছু ঘটবে না তো? এভাবে ভয়ের মাঝে দিনটা কেটে গেল। রাতের বেলা জান্নাতকে একা না রেখে ওর মা আর মামি দুজনে জান্নাতের দুই দিকে শুয়ে পড়ল। দুজন দুদিকে, মাঝখানে জান্নাত। এত করে খেয়াল রেখেও লাভ হলো না। সে রাতে সারফারাজ জিন জান্নাতের কাছে আসলো। এসে বলল, জান্নাত, কেন এমনটা করছো? কাল তোমার বিয়ে, তুমি বিয়েটা করো না। আস্তে কথা বলুন, মা মামা পাশে আছে, ওরা জেগে যাবে। জাগবে না, আমি ওদেরকে গভীরভাবে ঘুম পাড়িয়ে দিয়েছি। তুমি কথা বলো জান্নাত, একবার বলো তুমি বিয়েটা করবে না। দেখুন, আমি মা বাবার মুখের উপর কথা বলতে পারবো না। তাহলে তোমার এটাই শেষ কথা, তাই না? তুমি বিয়েটা করবে? হ্যাঁ, করব, আমার কিচ্ছু করার নেই। ওকে, ভালো থেকো, দেখা হবে তোমার সাথে খুব তাড়াতাড়ি। এই কথাটা বলে সারফারাজ জিন চলে গেলেন। এদিকে জিন চলে যাওয়ার পর চিন্তা আর ভয়ে জান্নাত সারা রাত না ঘুমিয়ে জেগেছিলেন। সকালবেলা জান্নাতের মামা ও বাবা ঘরোয়াভাবে জান্নাতের বিয়ের আয়োজন করেন। এদিকে জান্নাত ওর বাবা ও মামার সাথে দেখা করে গতরাতে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললেন। জান্নাত বলেন, বাবা, আমার কেমন জানি ভয় করছে। আমি তোমাদের বলিনি, গতরাতে ওই জিনটা আমার রুমে এসেছে, আমার সাথে কথা বলেছে। কি বলিস? কি বলেছে? ও বলেছে যেন আমি বিয়ে না করি, এই বিয়ে যেন ভেঙে দেই। আর কিছু বলেছে? বলেছে ও এত সহজে আমার বিয়ে হতে দিবে না। বাবা, আমার কেমন জানি ভয় করছে, কিছু হবে না তো? জান্নাতের মামা বলল, মা, তুই চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। আমি কবিরাজকে খবর পাঠিয়েছি, কবিরাজ এসে আমাদের পুরো বাড়িকা বন্ধ করবে, আর উনি দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেবে। ওই জিন তোর কোনো ক্ষতি করতে পারবে না। জান্নাতের মা বলল, চিন্তা করিস না মা, চল, গোসল করে রেডি হতে হবে, বরপক্ষ চলে আসবে। এ কথাটা বলে জান্নাতের মা জান্নাতকে ভিতরে নিয়ে গেলেন। কথা মতো জান্নাতের বাবা ও মামা বিয়ের সব আয়োজন করে ফেললেন। কবিরাজও এসে উপস্থিত হলেন। কবিরাজ এসে তার সব কাজ সেরে ফেললেন। উনি বাড়ির চারদিকটা ঘুরলেন আর পুরো বাড়ি বন্ধ করলেন। কিছুক্ষণ পর কয়েকজন সহ বর আসলেন। বর আসার কিছুক্ষণ পর কাজী সাহেব বিয়ের কাজ শুরু করলেন। বিয়ের কাজ শুরু হতে সবাই শুনতে লাগলো জান্নাতের মামার বাড়ির টিনের চালে অনবরত কি জানি ঢিল ছুটছে। এরকম আচমকা ঢিল ছড়ার কারণে সবাই চমকে ওঠে। বরপক্ষে সবাই বলাবলি করতে থাকে, আরে কি হচ্ছে এসব? কেউ বাইরে গিয়ে দেখুন। সবার কথা শুনে সেখানে থাকা কবিরাজ বলেন, আপনারা বসুন, আমি দেখছি। কাজী সাহেব, আপনি আপনার কাজ করতে থাকেন। এ বলে কবিরাজ বাইরে গেলেন। উনি বাইরে যাওয়ার কিছুক্ষণ পর টিনের চালে ঢিল ছোড়ার আওয়াজ বন্ধ হলো। যাই হোক, কিছুক্ষণ পর সবার উপস্থিতিতে জান্নাতের অন্য একটা ছেলের সাথে বিয়ে হলো। বিয়ে শেষে কবিরাজ জান্নাতের বাবা ও মামাকে অন্য কোথাও ডেকে বললেন। কবিরাজ বলল, বিয়ে তো হলো, এখন একটা কাজ করতে হবে। কি কাজ? জান্নাতের যে ছেলের সাথে বিয়ে হলো, এই ছেলে সহ জান্নাতকে এই বাড়িতে কম হলে 3 দিন রাখতে হবে। ছেলেকে মেয়ের থেকে আলাদা পড়া যাবে না। ছেলেটা জান্নাতের সাথে সাথে থাকলে ওই জিনটা আর আসতে পারবে না জান্নাতের কাছে। তাই নাকি? তাহলে ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলে ছেলেটা এখানে 2-3 দিন রাখার ব্যবস্থা করছি। এ কথাটা বলে জান্নাতের বাবা ও মামা ছেলের বাবার সাথে কথা বলে রাত করান। ছেলেটা জান্নাতের সাথে এই বাড়িতে 2-3 দিন থাকবে। যাই হোক, ছেলেকে রেখে বাকি সবাই চলে গেলেন। এদিকে জান্নাতের বর ও জান্নাত জান্নাতের মামা বাড়িতে থাকেন। ওদের জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা করা হয়। জান্নাতের বিয়ে হলো, সবার মাঝে আনন্দ, সবাই খুশি। সবাই ভাবল সারফারাজ জির আর জান্নাতের কিচ্ছু করবে না, ও আর আসবে না। কিন্তু সবার ধারণা ভুল ছিল, কারণ সেই রাতে সবাই ঘুমিয়েছিলেন। মাঝরাতে হঠাৎ সবাই ঘুম ভেঙে যায়। সবাই একটা কান্নার আওয়াজ পান। আওয়াজটা পেয়ে ভয়ে সবাই উঠে বসেন। এদিকে জান্নাতের বাবা ও মামা বাড়ির সবাইকে বলে, কেউ ভয় পেও না। আরেকটা কথা বলি, কবিরাজ বলেছে যত যাই হোক কেউ রুম থেকে বের হবেন না। জান্নাতের বাবার কথায় রুমে লাইট চালিয়ে সবাই বসে থাকে। একটু পর কান্নার আওয়াজ থেমে যায়। কান্নার আওয়াজ থেমে যেতেই শুরু হয় আরেক ভয়ানক কাণ্ড। বৃষ্টির মতো পড়ে একের পর এক টিনের জালে ঢিল পড়তে থাকে। এদিকে ঢিল পড়ায় ভয়ে সবাই কান চেপে রেখে দোয়া পড়তে থাকে। বেশ কিছুক্ষণ পর ঢিল পড়া বন্ধ হয়।
আস্তে আস্তে সব কিছু থেমে যায়। সব থেমে যাওয়ায় সবাই আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জান্নাতের বাবা ও মামা বাইরে বেরিয়ে টিনের চালে উঠে দেখেন কোনো চিহ্ন নেই। মানে কাল রাতে যে এত ঢিল পড়ল, টিন ভেঙে যাওয়ার কথা, সেই জায়গায় কোনো চিহ্ন নেই। এরকম অবস্থায় জান্নাতের মামা ও বাবা বুঝতে পারলেন এটা নিশ্চয়ই ওই সরফরাজ জিনের কাজ। যাই হোক, দিনের বেলায় সব স্বাভাবিক ছিল। জান্নাত ও জান্নাতের বর আশপাশটা ঘুরে দেখল, সবই ঠিক ছিল। দিনের বেলা সমস্যা হয় সেই রাতে। রাতে জান্নাতের বাবা ঘুমিয়েছিলেন। হঠাৎ জান্নাতের মামা এসে জান্নাতের বাবাকে ডাক দিলেন আর বললেন, দুলাভাই, আপনাকে একটা কথা বলার জন্য ডেকে তুললাম। এত রাতে আবার কি কথা? দুলাভাই, আমি বাইরে বাথরুমে গিয়েছিলাম, হঠাৎ তখন দেখলাম জান্নাতের বর আমাদের পেছনে একটু দূরে যে বাঁশ ছাড়া আছে না, ওই বাঁশ ছাড়ের দিকে যাচ্ছে। হ্যাঁ, যেতেই পারে, হয়তো হাঁটাহাঁটি করছে। আহা দুলাভাই, একবার ভেবে দেখুন, এখন রাত 12টা কি 1টা? এত রাতে কেউ বাইরে হাঁটতে যায়? আর হাঁটতে বেরোলে কি বাঁশ ছাড়ে হাঁটতে যাবে নাকি? জান্নাতের বাবা বলল, হ্যাঁ ঠিকই তো, তা এখন কি করব সেটা বলো। বিষয়টা সন্দেহজনক। আমি গতকাল রাতেও দেখেছি আমাদের জামাই জান্নাতের বর বাইরে যায়। এখন আমাদের কাজ হলো ওর পিছু পিছু যাওয়া আর দেখা জামাই বাঁশ ছাড়ে কি করে। ওকে, তবে তাই হোক, চলো এখনই জামাইয়ের পিছু নেই, দেখিও কোথায় কোথায় যায় আর কি করে। এই বলে জান্নাতের বাবা ও মামা মিলে জান্নাতের বরের পেছনে পেছনে হাঁটতে লাগলো। নিশিরাত খুব সাবধানে জান্নাতের বাবা ও মামা জান্নাতের বরের পেছনে পেছন যাচ্ছে। পেছন পেছন যেতে যেতে একসময় জান্নাতের বাবা ও মামা থেমে যায়। তারা দুজনে একটু দূর থেকে খেয়াল করে জান্নাতের বর বাঁশ ছাড়ে একটা জায়গায় থেমে গেল আর বসে পড়ল। তারা দুজন আরও খেয়াল করে জান্নাতের বরের পাশে আরও 3টে কালো কুচকুচে ছায়ার মতো কি যেন বসে আছে, আর তারা চারজনই কি যেন খাচ্ছে। সে রাতের বেলা 3টে কালো কুচকুচে অবয়বের সাথে জান্নাতের বর কি করে কি খায়। এইভাবে জান্নাতের মামা সাথে নিয়ে আসা লাইটটা সেদিকে মারে। লাইটটা মারতেই জান্নাতের মামা ও বাবা দেখেন সেখানে থাকা 4জন কাঁচা মাছ ও একটা আস্ত ছাগলের কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে। এদিকে জান্নাতের বর ও 3টে অবয়বের দিকে লাইট মারতেই তারা 4জনই মুহূর্তে শেয়ালের রূপ ধারণ করে। চোখের সামনে নিজের মেয়ের জামাইকে শেয়ালের রূপ ধারণ করতে দেখে জান্নাতের বাবা একটা চিৎকার দেন। ঠিক তখনই সেখানে থাকা শেয়ালগুলো রাগে গড়গড় করতে করতে এগিয়ে আসতে শুরু করে। এ দেখে জান্নাতের মামা ও বাবা বাড়ির দিকে দৌড় দেন। দৌড়াতে দৌড়াতে দুজনেই একটু পর বাড়িতে আসে। বাড়িতে এসে হাঁপাতে হাঁপাতে জান্নাতের বাবা জান্নাতের মাকে ডাকতে থাকেন। জান্নাতের বাবা ও মামার ডাকে জান্নাতের মা দরজা খুলে জিজ্ঞেস করেন, এই কি হয়েছে? তোমরা দুজনে এত রাতে কোথা থেকে আসলে? এভাবে হাঁপাচ্ছ কেন? কোথায় গিয়েছিলে? বলো। আরে বলো না জান্নাতের মা, এটা আমি কি দেখলাম? আরে কি হয়েছে বলবেন তো? কান্না করছেন কেন? অনেক আশা নিয়ে মেয়েটাকে বিয়ে দিলাম, ভেবেছিলাম জান্নাতের বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিচ্ছু ঠিক হলো না। জান্নাতের মা, জানো কি হয়েছে? আমাদের জামাই জান্নাতের বর নাকি রোজ গভীর রাতে বাইরে বাঁশঝাড়ের দিকে যায়। তাই তোমার ভাই আর আমি আজকে কিছুক্ষণ আগে জামাইয়ের পিছনে নিয়ে বাঁশঝাড়ের দিকে গিয়ে দেখি জান্নাতের বর আমাদের জামাই 3টে কালো কুচকুচে অবয়বের সাথে বসে কাঁচা মাংস খাচ্ছে। সবথেকে ভয়ের বিষয় হলো আমরা তখন লাইট মারতেই আমাদের চোখের সামনে জান্নাতের বর শিয়ালের রূপ ধারণ করলেন। কি বলছো তোমরা? জামাই শিয়ালের রূপ নিল? জান্নাতের মামা বলল, আপা, দুলাভাই ঠিকই বলেছে। আমরা জান্নাতের বিয়ে কার সাথে দিলাম? জামাই কি আসলেই কোনো মানুষ নাকি জিন? জান্নাতের মামা ও বাবার কথায় জান্নাতের মা এক দৌড়ে রুমে গেলেন আর জানালার ফাঁক দিয়ে জান্নাতের রুমের দিকে তাকিয়ে শান্তির নিঃশ্বাস ফেলে বলে উঠলেন, ওই জান্নাতের বাপ কই? আমাদের জামাই তো রুমেই আছে, ঘুমাচ্ছে। তোমরা দুজন কাকে দেখেছ? কি, জামাইয়ের রুমে ঘুমাচ্ছে? বলে উঠল জান্নাতের বাবা ও মামা। জান্নাতের মায়ের কথায় তারা দুজন গিয়ে জানালার ফাঁক দিয়ে দেখলেন, আরে ঠিকই তো, জান্নাত ও জামাই তো রুমে আছে। তাহলে আমরা কাকে দেখলাম? কার পেছন পেছন বাস ছাড়ে গেলাম? না, আমাদের তো এত বড় ভুল হতে পারে না। জান্নাতের বর রুমে ঘুমাচ্ছে, এই দৃশ্য দেখে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। এদিকে জান্নাতের মামা ও বাবাকে চিন্তিত দেখে জান্নাতের মা বললেন, চিন্তা করো না তোমরা, মনে হয় ভুল দেখেছ। আসো, রুমে আসো, শুয়ে পড়ো। কাল সকালে এসব নিয়ে ভাবা যাবে, কথা বলা যাবে। জান্নাতের মায়ের কথায় জান্নাতের মামা ও বাবা রুমে গিয়ে চিন্তায় ঘুমিয়ে পড়লেন। জান্নাতের মামা ও বাবা চিন্তায় ঘুমিয়ে পড়ার পর পরের দিন সকালে জান্নাত ও তার বর নাস্তা করার সময় জান্নাতের বাবা জান্নাতের বরকে উদ্দেশ্য করে বললেন, জামাই, তোমাকে একটা কথা বলি। কি কথা বাবা? গতকাল রাতে তুমি কি কোথাও গিয়েছিলে?
না বাবা, কোথাও তো যায়নি, আমি তো ঘরেই ছিলাম। হ্যাঁ বাবা, ও তো আমার সাথেই ছিল, কোথাও যায়নি, জান্নাত বলল। জান্নাতের মামা বলল, আসলে কাল রাতে আমিও দুলাভাই জামাইকে বাস ছাড়ার দিকে যেতে দেখেছি। জান্নাতের বর বলল, মামা জানি না আপনারা কাকে দেখেছেন, আমি তো রুমে ছিলাম, আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ হতে পারে, তোমরা খাও বাবা। এই বলে আর কথা না বাড়িয়ে জান্নাতের মামা ও বাবা নাস্তা টেবিল থেকে উঠে বাইরে গেলেন। বাইরে গিয়ে জান্নাতের মামা বললেন, দুলাভাই জামাইকে তো জিজ্ঞেস করলাম, কাল রাতে জামাই বাইরে যায়নি, তাহলে আমরা কাকে দেখলাম? শোনো, আমার কেমন জানি সন্দেহ হচ্ছে। হ্যাঁ দুলাভাই, আমারও কেমন যেন লাগছে। দুলাভাই বলছিলাম কি, একটা কাজ করি, আমার পরিচিত একটা কবিরাজ আছে, চলো ওখানে গিয়ে ওনাকে নিয়ে আসি। ওই কবিরাজ এর সাথে জিন থাকে, কবিরাজ জিনের মাধ্যমে সংবাদ নিয়ে সব বলতে পারে। জান্নাতের বাবা বলল, ঠিক আছে তাই করি, চলো এক্ষুনি গিয়ে নিয়ে আসি। এই কথাটা বলে বাড়িতে আর দেরি না করে দুজনে সেই কবিরাজকে নিয়ে আসলেন। কবিরাজ বাড়িতে আসে, জান্নাতের মা, মামি ও জান্নাত এরা সবাই জিজ্ঞেস করতে লাগলো, হঠাৎ কবিরাজ কেন? ওদের কথায় জান্নাতের বাবা বললেন, কবিরাজ নিয়ে এসেছি, দরকার আছে। মা জান্নাত, তুই জামাইকে নিয়ে ঘরে যা। জান্নাতের বাবার কথায় জান্নাত ওর বরকে নিয়ে রুমে গেলেন। এদিকে কবিরাজ জান্নাতের মামা ও বাবার মুখে আগের সব ঘটনা শুনলেন। সব শুনে কবিরাজ বাড়ির চারিদিকে ঘুরে দেখলেন। বাড়ির চারিদিকে ঘুরে কবিরাজ অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। এদিকে কবিরাজকে অবাক দেখে জান্নাতের মামা বললেন, কবিরাজ সাহেব, আপনাকে অবাক লাগছে, কিছু কি হয়েছে? বলুন, কোনো সমস্যা হলে? কবিরাজ বলল, সমস্যা মানে অনেক বড় সমস্যা। আমি ভেবেছি আসল রহস্য জানার পর আপনারা সহ্য করবেন কিভাবে, মেনে নিতে পারবেন তো? কি এমন কথা কবিরাজ সাহেব, সব খুলে বলুন তো। আচ্ছা, একটু আগে আপনি যে মেয়েটার সাথে কথা বললেন, ওকে নিয়ে যাকে রুমে যেতে বললেন, ও আমার মেয়ে জান্নাত, আর ওর পাশেরটা ওর বর। আপনাদের সবাইকে বোকা বানিয়েছে সারফারাজ জিন, কারণ আপনারা যাকে জান্নাত ভাবছেন সে আসলে জান্নাত না, জান্নাতের রূপে একটা জিন। আপনাদের সাথে বসবাস করছে শুধু জান্নাত না, জান্নাতের বর। আপনারা যাকে জামাই বলছেন সেও একটা জিন। কি কবিরাজ সাহেব, কি বলছেন এটা? এটা কি? এই বলে কবিরাজের কথায় জান্নাতের বাবা দৌড় দিয়ে রুমে গিয়ে দেখলেন জান্নাত ও তার বর রুমে নেই। রুমে কেন, বাড়িতে কোথাও নেই। জান্নাতকে না পেয়ে ওর বাবা আবার কবিরাজের কাছে ফিরে আসলেন। এসে বললেন, কবিরাজ সাহেব, আপনার কথাই ঠিক, তাহলে আমার মেয়ে কোথায়? জান্নাত এখন জিনদের রাজ্যে, সারফারাজ জিনের কাছে। আপনারা ভাবছেন অন্য ছেলের সাথে জান্নাতের বিয়ে দিয়েছেন, কিন্তু না, জান্নাতের বিয়ের আগের রাতেই সেই সারফারাজ জিন জান্নাতকে তার রাজ্যে নিয়ে গেছে। জান্নাতের কোনো বিয়ে হয়নি, সব সারফারাজ জিনের সাজানো নাটক। জান্নাতের মামা বলল, কবিরাজ সাহেব, জান্নাতের কিছু হয়নি তো, ওকে ফিরিয়ে আনতে পারবেন? জান্নাত জিনের রাজ্যে আছে, ভালো আছে, আর আমি ওকে ফিরিয়ে আনতে পারবো না, কারণ সারফারাজ জিন অনেক শক্তিশালী। ও নিজে থেকে জান্নাতকে ফিরিয়ে দিলে দেবে, না দিলে নাই। এই বলে কবিরাজ সেখানে চলে যান। কবিরাজ চলে যাবার পর জান্নাতের মা, বাবা, মামা, মামি সবাই কান্না করতে থাকেন। একমাত্র মেয়েকে এভাবে হারিয়ে ফেললেন জান্নাত জিনের রাজ্যে, এটা কোনোভাবেই মানতে পারছে না। জান্নাতের বাবা ও মামা আরও কয়েকজন হুজুর কবিরাজের কাছে গিয়েছেন। সবাই ওই একই কথা বলেন। সবাই বলছেন সারফারাজ জিন অনেক শক্তিশালী, ওর সাথে আমরা লাগতে যাব না। সবাই এটাও বলেন জিন খারাপ না, ও ভালো, আপনাদের মেয়েকে সময় হলে বাড়িতে নিয়ে আসবে। কি আর করার, হুজুর কবিরাজের কথা শুনে জান্নাতের মা বাবা আশা ছেড়ে দেন। 3 দিন ধরে জান্নাত জিনদের রাজ্যে। এদিকে জিনদের রাজ্যে জান্নাতের কি অবস্থা হলো চলুন জেনে আসি। সারফারাজ জিন বলল, এই যে উঠুন, অনেক ঘুমিয়েছেন। জিনের কথায় জান্নাত চোখ খুলে চমকে উঠে বলল, আপনি? আমি? এটা কোথায়? এটা কোন জায়গা? কোন জায়গা আবার? তোমার শ্বশুর বাড়ির এলাকা। মানে বলুন, আমি কোথায়? এটা কোন জায়গা? তুমি আমাদের রাজ্যে, এটা জিনের রাজ্য। কি? আমি জিনদের রাজ্যে? মা, বাবা, তোমরা কোথায়? মা, সারফারাজ বলল, আরে ধুর, চিৎকার করো না, তোমার চিৎকার কি তোমার মা বাবা শুনবে নাকি? আমাকে এখানে কেন নিয়ে আসছেন? প্লিজ আমাকে বাড়িতে রেখে আসুন, কাল আমার বিয়ে। এখনও কাল নিয়ে পড়ে আছো? তুমি আমার এখানে আছো 3 দিন হলো, 3 দিন আগে তোমাকে নিয়ে আসছি। কি বললেন? আমি 3 দিন আগে এখানে আসছি? কি বলেন? ঠিকই বলছি, বলেছি না তোমাকে অন্য কেউ বিয়ে করতে পারবে না? তোমার বিয়ের আগের রাতে তোমাকে নিয়ে আসছি। প্লিজ, আমার ভয় করছে, আমাকে বাড়িতে রেখে আসুন। বাড়িতে রেখে আসলে তোমার মা বাবা আবারও তোমার বিয়ে দিতে চাইবে, তাই তোমাকে বাড়িতে রাখা যাবে না, তুমি আমার কাছে থাকবে। কেউ আছো? বাঁচাও আমাকে প্লিজ।
সারফারাজ বলল, পাগলি করে কি? কে আছে তোমাকে বাঁচাবে? আর আমি কি তোমাকে কষ্ট দিচ্ছি বা মারছি? না সারফারাজ, তাহলে চিৎকার করছো কেন? আমি তোমাকে পছন্দ করি এটা তো জানো। তোমার কোনো ক্ষতি করব না, বুঝলা? তাই চিৎকার না করে আমার রাজ্যে ঘুরে দেখো, ভালো লাগবে। না, পারবো না, আমাকে বাড়িতে রেখে আসো। রেখে আসবো 3 মাস পর। কেন 3 মাস কেন? এই 3 মাস কি আমি এখানে থাকবো? হ্যাঁ, এখানে থাকবে। 3 মাস পর তোমার বয়স 20 বছর পূর্ণ হবে। 20 হলে তোমাকে আমি বিয়ে করতে পারবো। তাই 3 মাস এখানেই থাকতে হবে। দেখুন, আমার মা বাবা অনেক চিন্তা করবে। 3 মাস আমি এখানে থাকলে ওনারা তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে। না, ওনারা তোমাকে খুঁজবে না। ওনারা জানে তুমি আমার কাছে আছো। আমি জিনদের রাজ্যে কিছু চিনি না, সবাই জিন, আমি মানুষ। আমি এখানে থাকবো কিভাবে? আমি তোমাকে নিয়ে ঘুরবো ফিরবো, ওগা চিন্তা করো না। সারফারাজ ও জান্নাতের কথার মাঝে সেখানে একটা ফুটফুটে সুন্দর বাচ্চা আসলেন। এসে সারফারাজকে উদ্দেশ্য করে বললেন, বাচ্চাটা বলল, মামা যান, আপনি কেন ওনাকে নিয়ে ঘুরবেন? উনি তো ঘুরবেন আমার সাথে। বাচ্চাটার মুখে কথাটা শুনে সারফারাজ মুচকি এসে একটা হাসি দিয়ে বলল, ঠিক আছে মা, তুমি নিয়ে ঘুরো। তুমি কি ওনাকে চেনো? বাচ্চাটা বলল, বাবা বলেছে ওনার নাম জান্নাত, আর উনি মানুষ জাতি। কে ও বাচ্চাটাকে? আমার বোনের মেয়ে। তোমাদের সম্পর্কে যেটাকে ভাগ্নি বলে। ও, আমার ভাগ্নি। ওহ মামুনি, তোমার নাম কি? আমার নাম ইকরা। সারফারাজ বলল, জান্নাত, আমি তো সবসময় তোমার সাথে থাকতে পারবো না। ইকরা তোমার সাথে থাকবে, গল্প করবে। তুমি চাইলে ওর সাথে আমাদের জিনের রাজ্য ঘুরে দেখতে পারো। এখন আমি আসছি, তুমি খাবারটা খেয়ে নাও। না, খাবো না। আমাকে বাড়িতে রেখে আসেন, নইলে খাবো না। না খেলে তোমারই কষ্ট হবে। খেয়ে নাও, পাগলামি করো না মামুনি, খেয়ে নাও। এগুলো খাবার অনেক সুস্বাদু। সারফারাজ বলল, দেখেছো ইকরা, আমার সবই জানে। খেয়ে নাও, আমি কাজে একটু বাইরে যাচ্ছি, একটু পর আসব। এ বলে সারফারাজ সেখান থেকে চলে গেলেন। সারফারাজ সেখান থেকে চলে যাওয়ার পর জান্নাত ইকরাকে জিজ্ঞেস করল, তোমার বয়স কত মামুনি? আমার বয়স 25 বছর। কি মজা করছো তাই না? তুমি এখনো ছোট্ট বাবু, পিচ্ছি। ইকরা বলল, তাতে কি? আপনি কি জানেন না আমি জিনজাতি? আর জিনজাতির বাচ্চাদের বয়স এরকমই। তোমাকে পিচ্ছি বলছি, এদিকে বয়সে আমি তোমার থেকে বড়। ইকরা। জান্নাত বলল, আচ্ছা তোমার মামা, ওই যে সারফারাজ জিন, উনি কোথায় গেল? মামা মনে হয় বিচার করতে গেছে। কেউ অপরাধ করলে তাকে শাস্তি দেন মামা। ও। ইকরা বলল, মামুনি চলেন, এখন আমরা বাইরে যাই। আপনি তো জিনের রাজ্যে কখনো ঘুরে দেখেননি, চলেন আমার সাথে। চলেন না। না না, আমার ভয় করে, আমি যাব না। কোনো ভয় করবে না, আমি আছি না আপনার সাথে। আর আপনাকে জিনের রাজ্যে কম বেশি অনেকে চেনে, কেউ আপনার কিচ্ছু করবে না। চলুন তো, আমার সাথে চলুন। এ বলে ছোট্ট ইকরা জান্নাতের হাত ধরে জান্নাতকে নিয়ে বাইরে গেলেন। বাইরে বেরিয়ে জান্নাত পেছন ফিরে তাকালে অবাক হলেন, কারণ এতক্ষণ সে যেখানে ছিল সেটা বাড়ি মনে করেছিল, কিন্তু এটা বাড়ি না, খুব সুন্দর বিশাল একটা প্রাসাদ। জান্নাত অবাক হয়ে ইকরাকে জিজ্ঞেস করে, এতক্ষণ কি আমি এটার ভিতরে ছিলাম? জবাবে ইকরা বলে, হ্যাঁ মামনি, এটা তো মামার প্রাসাদ। এখন চলো আমরা ওই বাগানের দিকে যাই। ইকরার কথায় জান্নাত বলল, ওর সাথে বাগানে গেলেন। সেখানে গিয়ে জান্নাত দেখলেন নানা রকমের ফুল ফল, চারিদিকে সুন্দর সুন্দর ফুলের গাছ। সেই গাছগুলো দেখাশোনার জন্য কিছু জিন রাখা। জিনগুলো ফুল ফলের গাছগুলো দেখাশোনা করে। এদিকে জান্নাত সেখানে দেখে ওখানে থাকা জিনগুলো জান্নাতের সাথে কথা বলেন। শুরুতে জান্নাতের ভয় করলেও পরে আস্তে আস্তে জান্নাতও তাদের সাথে কথা বলেন, গল্প করেন। গল্প করার এক ফাঁকে সেখানে থাকা জিনগুলো জান্নাতকে কিছু ফল এনে খেতে বলেন। প্রথম প্রথম ভয় করলেও জান্নাত পরে ফলগুলো খান। এদিকে কিছুক্ষণ পর সারফারাজ জিন সেখানে চলে আসেন। সারফারাজকে দেখে সেখানে থাকা জিনগুলো যে যার মতো কাজ করতে চলে যান। এদিকে জান্নাত দেখেন সারফারাজের সাথে একটা সুন্দরী পরী দাঁড়িয়ে আছে। জান্নাত কিছু বলার আগেই ছোট্ট ইকরা মা 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 বলে সেই পরীটার দিকে এগিয়ে গেলেন। এদিকে পরীটা এগিয়ে এসে ইকরাকে কোলে নিয়ে বলল জান্নাতকে উদ্দেশ্য করে, কেমন আছো জান্নাত? আমি ইকরার মা, সারফারাজ আমার ভাই। পরীর কথায় জান্নাত উত্তর দিলেন। তাদের মাঝে কিছুক্ষণ কথোপকথন হলো। কথা শেষে পরী ইকরাকে নিয়ে চলে গেলেন। এদিকে ওরা চলে যাবার পর সারফারাজ জান্নাতকে বললেন, কি কেমন লাগছে আমাদের জিনের রাজ্য? আপনাকে বলবো কেন, গুন্ডা কোথায়? গুন্ডাকে? গুন্ডা আমি আবার কি করলাম? গুন্ডা নয়তো কি, কার বিচার করতে গিয়েছিলেন শুনি? হো, এই কথা, বিচার করলে বুঝি গুন্ডা হয়? তা নয়তো কি। এই বোকা,
আমার সম্পর্কে এখনো কিছুই জানো না। আমি এই জিনেদের রাজ্যের সকল জিনের সর্দার। কেউ কোনো অপরাধ করলে তাকে আমাদের নিয়ম মোতাবেক শাস্তি দেই। ও, আমি ভাবছি অন্যায়ভাবে কারো বিচার করলেন। সবসময় তো শুধু ভুল বুঝে গেলা। কখনো কি আমাকে নিয়ে ভেবেছ? জিন বলে কি আমাকে ভালোবাসতে পারো না? আচ্ছা বাদ দাও, চলো প্রাসাদে চলো। এই বলে সারফারাজ জান্নাতকে নিয়ে প্রাসাদের দিকে যেতে থাকেন। তখন জান্নাত সারফারাজকে বলেন, আচ্ছা একটা কথা বলি। বলো। আমি আজকে জিনদের রাজ্যে আসলাম, কিন্তু আমার কোনো জানি মনে হয় আমি এর আগেও এখানে এসেছি। এসব জায়গা কেন জানি চেনা চেনা লাগে। তাই নাকি? চেনা চেনা লাগতেই পারে, কারণ আছে, সময় হলে জানতে পারবা। এখন চলো। আমি বাড়ি যাব কবে? আর 2 মাস বাকি, 2 মাস পর যাবে। এই কথাটা বলে সারফারাজ জান্নাতকে নিয়ে প্রাসাদের ভেতরে চলে গেলেন। সেখানে যাবার পর জান্নাত সারফারাজকে বললেন, আচ্ছা একটা কথা বলি। জি, কথা বলো। ওটা খুব মিষ্টি দেখতে। ও কি আর আসবে না আমার কাছে? ওর মা ওকে নিয়ে চলে গেল। হ্যাঁ আসবে, ওর মায়ের সাথে গেছে, তাতে কি হয়েছে? তোমার কি ওকে ভালো লাগে? ভালো লাগবে না? কত কিউট সুন্দর একটা মেয়ে। ইকরা বড় হলে সুন্দর পরী হবে। বলছিলাম, আমি তো একাই থাকি, ইকরা যদি আমার সাথে থাকতো ভালো হতো, ওকে নিয়ে থাকতাম। ওহো, ওকে ঠিক আছে, তুমি ইকরার সাথে থাকবে, একটু পর ইকরা চলে আসবে। এই কথাটা বলে সারফারাজ বাইরে গেলেন। সারফারাজ বাইরে যাওয়ার কিছুক্ষণ পর ছোট্ট ইকরা সেখানে চলে আসলেন। ইকরাকে দেখে জান্নাত দৌড়ে গিয়ে ইকরাকে কোলে নিয়ে বললেন, কেমন আছো মা? তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, আমার সাথে 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 সব সময় থাকবা। ঠিক আছে মামুনি, সব সময় থাকবো। এখন তুমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, তোমার তো ঘুমের দরকার। ইকরার কথায় জান্নাত নিজে খাবার খেলেন, ইকরাকেও খাবার খাইয়ে দিলেন। খাওয়া শেষে জান্নাত ঘুমিয়ে পড়লেন। ঘুমের মাঝে জান্নাত স্বপ্নে তার মা বাবাকে দেখলেন। জান্নাত দেখলেন তার মা বাবা তার জন্য কান্না করছে, জান্নাতকে ডাকছে। এ দৃশ্য দেখে জান্নাত চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে। চিৎকার দিয়ে ঘুম থেকে উঠায় সারফারাজ জান্নাতকে বলেন, জান্নাত কি হলো, চিৎকার দিলে কেন? ভয় পেয়েছো নাকি? না, মা বাবাকে স্বপ্নে দেখেছি, মা বাবা আমাকে ডাকছে, আমার জন্য কান্না করছে। আমি আপনাকে একটা অনুরোধ করব, শুনবেন? অনুরোধ করতে হবে না, এমনি বলুন, কি বলবে? মা বাবার কাছে যেতে চাও? হ্যাঁ, কিন্তু তোমার তো এখনও 1 মাস বাকি, আরও 1 মাস থাকতে হবে। আমি বাড়িতে থাকবো না, আপনাকে কথা দিলাম, বাড়িতে গিয়ে মা বাবাকে দেখে একটু কথা বলে চলে আসব। সত্যি তো? হ্যাঁ সত্যি। ওকে, নিজের কথা রেখো, মনে রেখো, পরে কথা ঘুরাবা না, কোথাও পালাবা না। পালিয়ে বা লুকিয়ে কোনো লাভ নেই, আমি জিন, তোমাকে ঠিকই খুঁজে বের করব। আমি জানি, আমি কোথাও যাব না, কথা দিলাম। আরেকটা কথা, আমি কি ইকরাকে সাথে নিয়ে যেতে পারি? আমি মা বাবা ছাড়া কাউকে বলবো না, ইকরাকে কোথাও যেতে দিব না। ঠিক আছে, তবে সাবধানে থেকো, মনে রেখো, ইকরা এখনো ছোট বাচ্চা। তোমাদের সমাজে ইকরা এখনো 3-4 বছরের বাচ্চা, জিনদের হিসেবে একটু আলাদা। ইকরাকে দেখে রেখো। ওকে ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, ঘুম থেকে উঠে দেখবা তুমি তোমার রুমে শুয়ে আছো। বাড়িতে গিয়ে মা বাবার সাথে কথা বলে আবার ঘুমিয়ে পড়বা, তখন আবার তোমাকে জিনদের রাজ্যে নিয়ে আসবো। সারফারাজ জিনের কথা শুনে জান্নাত ঘুমিয়ে পড়লেন। একটু পর হঠাৎ জান্নাতের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে জান্নাত বুঝতে পারলেন সে তার বাড়িতে চলে আসছে। সে তার রুমে পাশে ছোট্ট একটা দাঁড়িয়ে আছে। নিজেকে রুমে দেখে জান্নাত চিৎকার দিয়ে ওর মা বাবাকে ডাকতে থাকে। হঠাৎ এতদিন পর মেয়ের ডাক শুনে জান্নাতের মা বাবা দৌড়ে রুমে আসেন। রুমে এসে জান্নাতকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে থাকেন। এদিকে জান্নাতও কান্না করেন। এতদিন পর মেয়েকে ফিরে পেয়ে নানা প্রশ্ন করে বসেন জান্নাতের মা বাবা। জান্নাতের মা জান্নাতকে বললেন, জান্নাত এতদিন কোথায় ছিলে মা? ওই জিনটা তোর কোনো ক্ষতি করেনি তো? না মা, ও আমার কিচ্ছু করেনি, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। সময় হলে আমি ঠিকই একবারে ফিরে আসব। একবারে মানে? তাহলে এখন আসছিস যে? এখন কোথায় যাবি? আমাকে আবার জিনের রাজ্যে ফিরে যেতে হবে। আমি সারফারাজকে কথা দিয়েছি, ও বলেছে আর 1 মাস পর আমার বয়স 20 হবে, তখন আমাকে রেখে যাবে। জান্নাত বাচ্চাটাকে। মা ভয় পেও না, ও আসলে একটা জিন, ওর নাম ইকরা। জান্নাতের কথা শুনে ওর মা বাবা ছোট ইকরার সাথে কথা বললেন। এদিকে বেশ কিছুক্ষণ পর জান্নাত বলল, মা বাবা আমাকে এখন ফিরতে হবে, তোমরা আমার জন্য চিন্তা করো না, 1 মাস পর আমি ফিরে আসব। জান্নাতের কথায় ওর মা বাবা জান্নাতকে যেতে দিতে রাজি হচ্ছিল না। জান্নাতের বাবা জান্নাতকে বললেন, না তোকে যেতে দিব না, আমি দেখি এই জিন তোকে কিভাবে নিয়ে যায়। না বাবা, পাগলামি করো না, আমার ভালো চাইলে যেতে দাও, তোমরা এখন বাইরে যাও, আবার 1 মাস পর দেখা হবে। জান্নাতের কথায় ওর মা বাবা বাইরে গেলেন। ওনারা বাইরে যাওয়ার পর জান্নাত ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পর জান্নাত ঠিকই আবারও জিনদের রাজ্যে ফিরে আসলেন।
মা বাবাকে ছেড়ে জিনদের রাজ্যে ফিরে আসায় জান্নাত মন খারাপ করে বসে রইলেন। এদিকে জান্নাতের মন খারাপ দেখে ছোট্ট ইকরা বলল, মামুনি, মন খারাপ কেন তোমার? মা বাবাকে ছেড়ে আসছো তাই না? হ্যাঁ মা। আচ্ছা মামুনি, তুমি সারফারাজ মামাকে দেখতে পারো না কেন? মামাকে বিয়ে করতে রাজি হও না কেন? তুমি জানো মামাকে অনেক পরি পছন্দ করে বিয়ে করতে চায়, কিন্তু মামা শুধু তোমাকে ভালোবাসে বিয়ে করতে চায়। তোমার মামা তো জিন আর আমরা মানুষ, মানুষ হয়ে জিনকে কিভাবে বিয়ে করি বলো ইকরা? ও জান্নাতের মাঝে কথা হওয়ার সময় সেখানে একজন জিন আসলেন। এসে জান্নাতকে সালাম দিয়ে বললেন, রানীমা চলুন, সারফারাজ সর্দার জিন আপনাকে নিয়ে যেতে বলেছে। জিনটার কথায় জান্নাত বললেন, কোথায় যাব আমি? সালিশে। সর্দার জিন বৈঠকে বসে আছে। উনি তো আমাদের সর্দার। উনি সকলের কারো সমস্যা থাকলে সমাধান করার চেষ্টা করেন, কেউ অপরাধ করলে বিচার করেন। উনি চান আপনি সেখানে বসে বিচার দেখেন। ও আচ্ছা, একটা কথা, আমার মনে হয় আমি আপনাকে কোথাও দেখেছি, এমন মনে হয় আমি আপনাকে চিনি। আচ্ছা, আমি কি আপনাকে চিনি? জিনটা বলল, না রানীমা, এটা আপনার ভুল ধারণা, আমাকে কখনো দেখেননি। এখন চলেন আমার সাথে। জিনের কথায় এই জান্নাত ও ইকরাও তার সাথে চলে গেলেন। জিনের সাথে বৈঠকে গিয়ে জান্নাত দেখলেন বিশাল বড় একটা গাছ, সে গাছের নিচে অনেক জিন জড়ো হয়েছে। সেখানে জান্নাত যাওয়ার পর জান্নাতকে বসতে বলা হলো। সেখানে জান্নাত বসার পর সারফারাজ জান্নাতের সামনে বিচার সালিশ করলেন। বিচার শেষে সেখানে থাকা সব জিন জান্নাতের সাথে অনেক সম্মানের সাথে কথা বললেন। কথা শেষে সবাই চলে গেলেন। সবাই চলে যাওয়ার পর সারফারাজ বললেন, কি মন খারাপ বুঝি? মন খারাপ হবে না তো? মা বাবার থেকে আলাদা করেছেন, মন খারাপ করব না তো হাসব? যাও, ইকরাকে নিয়ে ওই নদীর দিকে যাও, ওদিকে ঘুরে আসো, ভালো লাগবে, জায়গাটা সুন্দর। সারফারাজের কথায় ইকরা জান্নাতকে নিয়ে নদীর দিকে চলে গেলেন। ছোট নদী, কিন্তু খুব সুন্দর। যাই হোক, এভাবে আরও বেশ কয়েকটা দিন জিনদের রাজ্যে কেটে গেল। জান্নাতের আর মাত্র 3 দিন বাকি। 3 দিন পর জান্নাতের বয়স 20 হবে। সারফারাজ জিনের কথা মতো আর মাত্র 3 দিন পর জান্নাতকে বাড়িতে রেখে আসা হবে। কিন্তু 3 দিন আগে জান্নাত জানতে পারল একটা অবাক করা কথা। 3 দিন আগের ঘটনা, জান্নাত ছোট্ট ইকরাকে নিয়ে বাইরে ঘুরছে। বাইরে ঘোরার সময় জান্নাত খেয়াল করলেন আশেপাশে চারিদিকটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে। এসব কেন সাজানো হচ্ছে? ইকরাকে জিজ্ঞেস করায় ইকরা উত্তরে বললেন, মামুনি, তুমি কি জানো না এসব কেন সাজানো হচ্ছে? না, কেন? কারণ 3 দিন পর তোমার সাথে সারফারাজ মামার বিয়ে, আর সারফারাজ মামা হলো জিন্নদের সর্দার। সর্দারের বিয়ে, তাই 3 দিন আগে থেকে চারিপাশ সাজানো হচ্ছে। অনেক বড় ধুমধাম করে তোমাদের বিয়ে হবে। জান্নাত বলল, কি 3 দিন পর আমার বিয়ে? হ্যাঁ, খুব মজা হবে মামুনি। ইকরার কথা শুনে জান্নাত চিন্তায় পড়েন। তখনই সেখানে সারফারাজ আসে। সারফারাজকে দেখে জান্নাত বলে, সারফারাজ, এটা কি শুনছি? আপনি না বলেছেন 3 মাস পূর্ণ হলে আমাকে বাড়িতে রেখে আসবেন, মা বাবার কাছে যেতে দিবেন? তাহলে এসব কি? কোন সব কি? আমি তোমাকে বাড়িতে রেখে আসব এটা যেমন সত্য, তোমাকে বিয়ে করব এটাও তেমনি সত্য। তোমাকে না কতবার বলেছি তুমি শুধু আমার, অন্য কারো না। তোমাকে বিয়ে করতে বলে কত কিছু করেছি মনে নেই? পুরনো ইতিহাস? না, এটা হতে পারে না। আমি হঠাৎ করে বিয়ে করতে পারবো না। পারবে, পারবে, সময় হোক, সব কিছু জানার পর ঠিকই পারবে। কি জানবো আমি? আমি কিচ্ছু জানতে চাই না। আমি বাড়ি যাব। ঠিক আছে, যাবে, কিন্তু আমাদের বিয়ের পর। আর মাত্র 3 দিন। 3 দিন পর তুমি সব জানবে। সব জানলে আমার প্রতি তোমার ভালোবাসা নিশ্চয়ই আসবে। কখনো আসবে না। আসবে। এত কথা বলো না। 3 দিন পর তোমার আমার বিয়ে। তোমার জন্য পালক দিয়ে বানানো এক সুন্দর জামাটা নিয়ে আসছি, পরে দেখো তো কেমন হয় জামাটা। জান্নাতকে দিয়ে সারফারাজ চলে গেলেন। এদিকে জান্নাতের মন খারাপ। 3 দিন পর কি হতে চলেছে? 3 দিন পর কি হতে চলেছে? সারফারাজ সব ধরনের আয়োজন করছে। জিনদের রাজ্যে সবাই খুশি, চারিদিকে আলোর ঝলকানি। এরই মাঝে কেটে গেল 3টা দিন। অবশেষে চলে আসলো বিয়ের দিন। বিয়ের দিন সকল জিনেরা খুশি। তাদের সর্দারের বিয়ের অনুষ্ঠানে নানা রকমের খাবার দাবার বানানো হয়েছে। অনেক জিন সমবেত হয়েছে সারফারাজ জিনের প্রাসাদে। এদিকে জান্নাত রুমে একা একা কাঁদছে, কারণ তার ইচ্ছের বিরুদ্ধে জোর করে বিয়ে করছে। জান্নাতের কান্না দেখে ছোট্ট ইকরা বলল, মামনি, তুমি কাঁদছো কেন? তুমি বুঝি বিয়েতে রাজি না? তুমি কেঁদো না, আমি মামাকে বুঝিয়ে বলবো। ইকরার কথার মাঝে সারফারাজ জিন সেখানে আসলেন। এসে বললেন, জান্নাত, এখনো রেডি হওনি? রেডি হয়ে নাও, সবাই এসে গেছে তো। না, আমি রেডি হব না, বিয়েও করব না। কেন এমন করছো? নাও, রেডি হয়ে নাও।
আমাকে জোর করে বিয়ে করছেন, এতে কি হবে? এতে কি আমার মন পাবেন? মন না পেলেও তো তোমাকে তো পাবো, আমাকেও গাবেন না। আজ আমাকে বিয়ে করলে আমি নিজে নিজে নিজেকে মেরে ফেলবো। আমি মরে গেলে কিভাবে বিয়ে করবেন? কিভাবে আমি আপনার বউ হব? জান্নাত, চুপ করো। না, চুপ করব না, আমি বিয়ে করব না, আপনার বউ হব না। তুমি এমনিতেই আমার বউ, অনেক আগে থেকেই তুমি আমার বউ। কি? আমার কথা শুনছো তুমি? আগে থেকেই আমার বউ? সারফারাজ কথাটা বলে রেগে মুখ ঘুরিয়ে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে রইলেন। এদিকে সারফারাজ মুখে কথাটা শুনে জান্নাত অবাক হয়ে জিজ্ঞেস করলেন, সারফারাজ, কি বলছেন এসব? জান্নাত, আজ তোমার কাছে কিছু লুকাবো না, সব বলবো আজকে তোমাকে। জান্নাত, তোমার দাদা একজন কবিরাজ ছিলেন, এটা কি জানো? হ্যাঁ, বাবার মুখে শুনেছি। সারফারাজ বলল, তোমার দাদা কবিরাজ ছিলেন, সেই সুবাদে আমার দাদার সাথে কোনো না কোনোভাবে তোমার দাদার বন্ধুত্ব হয়। জিনের সাথে মানুষের বন্ধুত্ব? আমার দাদা ও তোমার দাদা বন্ধু হওয়ায় আমি দাদার সাথে মাঝে মধ্যে তোমাদের বাড়িতে যেতাম। জান্নাত, তোমার হয়তো মনে নেই, ছোটবেলায় তুমি আর আমি দুজনে খেলার সাথী ছিলাম। জান্নাত, ছোটবেলায় এই জিনদের রাজ্যে অনেকবার আসছো, তোমার হয়তো মনে নেই। কেন মনে নেই? একটু পর জানতে পারবা। জান্নাত, তোমার সাথে সবসময় খেলা করতাম, ঘোরাফেরা করতাম। তোমার আর আমার এমন বন্ধু দেখে তোমার দাদা ও আমার দাদা ঠিক করেন তুমি বড় হলে তোমার আমার বিয়ে হবে। এভাবে কাটতে থাকে দিন, কেটে যায় কয়েকটা বছর। জান্নাত, জানি বিশ্বাস করবে না, তুমি যখন বড় হলে, তোমার বয়স যখন 18, তখন তোমার আমার বিয়ে হয়। কথা এখানে শেষ নয়, তোমার আমার শুধু বিয়ে হয়নি, তোমার আমার একটা সন্তানও আছে। জানো সেই সন্তানটা কে? সেটা আর কেউ না, তোমার পাশে যে দাঁড়িয়ে আছে ইকরা। ইকরা তোমার আমার সন্তান, ও আমার ভাগ্নি নয়, ইকরা তোমার আমার মেয়ে। জান্নাত, তুমি আমার বিবাহিত বউ। এই যে আজকে এত আয়োজনটা, এটা বিয়ের জন্য না, এমনিতেই আয়োজন করে সবাইকে খাওয়াচ্ছি, কারণ আমি সকল জিনের সর্দার। সারফারাজের মুখে এসব কথা শুনে জান্নাত পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। এদিকে ছোট্ট ইকরা জান্নাতের পাশে এসে জান্নাতকে স্পর্শ করতেই জান্নাত চমকে উঠে সারফারাজকে উদ্দেশ্য করে বললেন, সারফারাজ, এসব আমি কি শুনলাম? তুমি যদি আমার বর হবা, ইকরা যদি আমাদের সন্তান হবে, তাহলে আমি এসব জানি না কেন? আমি তো তোমাকে বা ইকরাকে কাউকে আগে থেকে চিনি না। জান্নাতের কথায় সারফারাজ লম্বা একটা নিঃশ্বাস ফেলে বলল, এটা একটা করুণ ইতিহাস, বলতে গেলে মনটা খারাপ হয়ে যায়। কি সেই করুণ ইতিহাস? বলো, আমি শুনব। জান্নাতের কথায় সারফারাজ পুরনো সেই করুণ ইতিহাস বলতে শুরু করলো। শোনো জান্নাত, তোমার মাথার পেছনে একটা আঘাতের চিহ্ন আছে। এটা কিভাবে হয়েছে জানো? না, মা বলেছে ছোটবেলার নাকি এটা আঘাতটা পেয়েছি। তোমার মা তোমাকে মিথ্যা বলেছে জান্নাত, তোমার মাথায় আঘাত করেছে একটা জিন, সেজন্য তুমি পুরনো সব স্মৃতি হারিয়ে ফেলেছো জান্নাত। তুমি আহত হবার পর তোমাকে আমি তোমার বাড়িতে রেখে আসি। তুমি এভাবে আহত হবার পর তোমার মা বাবা আমার উপর রেগে আছে, ওনারা আর জিন জাতিকে দেখতে পারেন না, সেজন্যে তোমার মা বাবা তোমাকে অন্য কোথাও বিয়ে দিতে চান। এখন তুমি বলো, আমার বউকে আমি অন্য কারো সাথে কিভাবে বিয়ে দিতে দেই? তাই তোমার যেন বিয়ে না হয় সেজন্য অনেক কাহিনী করেছি জান্নাত। তোমার 20 বছর পূর্ণ হবার জন্য আমার এখানে নিয়ে আসিনি, ওটা বাহানা ছিল মাত্র। আমি তোমাকে এখানে 3 মাসের কথা বলে নিয়ে আসছি। কেন জানো? আমি ভাবছি আমার প্রাসাদ আর জিনদের রাজ্যে ঘুরে দেখলে তোমার স্মৃতি ফিরে আসবে, সব মনে পড়ে যাবে। কিন্তু তোমার কিছুই মনে পড়ল না। আফসোস, তোমার সাথে সংসার করেও এখন তোমার চোখে আমি অচেনা। এই কথাটা বলে সারফারাজ কান্না করতে লাগলো। এদিকে সারফারাজের মুখে এসব করুণ ইতিহাস শুনে জান্নাত নিজেকে ধরে রাখতে না পেরে জ্ঞান হারিয়ে ফেললেন। জান্নাত কতক্ষণ জ্ঞান হারিয়েছিলেন ও জানে না। ওর যখন জ্ঞান ফিরল, তখন সে দেখলেন ইকরা তার পাশে বসে আছে। ইকরাকে দেখে বুকে জড়িয়ে কান্না করতে লাগলো। নিজের মেয়ে অথচ নিজে চেনে না, এরকম পরিস্থিতিতে সেখানে সারফারাজ আসলেন। সারফারাজ এসে জান্নাতকে বললেন, জান্নাত, রেডি হও, তোমাকে বাড়িতে রেখে আসবো। তুমি আমার বউ, আমার মনে তোমার জন্য ফিলিংস হয়, ভালোবাসা ও মায়া কাজ করে। কিন্তু আমার জন্য তোমার মনে কোনো ফিলিংস নেই, না আছে কোনো মায়া, না ভালোবাসা। আমি এতদিনে বুঝে গেছি। তোমাকে এতদিন আমার রাজ্যে জোরপূর্বক আটকে রাখার জন্য দুঃখিত, আমাকে মাফ করে দিও। সরফরাজ দুঃখ প্রকাশ করলেন দুঃখের সাথে। এদিকে জিনদের রাজ্যের অনেক জিন সেখানে উপস্থিত ছিলেন। অনেক জিন জান্নাতকে উদ্দেশ্য করে বললেন, রানীমা, সরফরাজ সর্দার সব ঠিক বলেছে। আপনি সর্দারের বউ, আমাদের রানীমা। আপনি মনে করুন সব স্মৃতি ফিরে আসবে। আপনি সর্দার ও আপনার মেয়ে ইকরাকে ছেড়ে যাবেন না। সবার কথা শুনে সরফরাজ বললেন, কেউ কিছু বলো না, জোর করে ভালোবাসা হয় না।
আমি জান্নাতকে এখনই রেখে আসব, কিন্তু আমি আজ যাব না। জান্নাত বলল, আমি এখানে কিছুদিন থাকতে চাই। এদিকে জান্নাতের কথায় সরফরাজ কোনো কথা শুনলেন না। সরফরাজ সামনে এগিয়ে এসে জান্নাতের কপালে হাত রাখতেই জান্নাতের আর কিচ্ছু মনে নেই। জান্নাতে যখন হুঁশ ফিরে আসে তখন সে দেখেন সে তার রুমের পাশে ওর মা বাবা বসে আছে। নিজেকে বাড়িতে দেখে জান্নাত উঠে বসলেন। এদিকে জান্নাতকে দেখে ওর মা বললেন, মা তুই আসছিস? আমরা কত চিন্তায় ছিলাম। ওই সরফরাজ জিন তোর কোনো ক্ষতি করেনি তো মা? আমার মাথায় এটা কিসের আঘাতের চিহ্ন? তুমি বলেছিলা তো, তোকে বলেছিলাম না ছোটবেলায় আঘাত পেয়েছিলি? ওইটা ওই চিহ্ন। মিথ্যা বলো না মা, অনেক মিথ্যা বলেছ, আর না, সত্যি করে বলো। সত্যি বলছে জান্নাত। মা সরফরাজ আসলে কে? জান্নাতের মুখে সরফরাজকে কথাটা শুনে ওর মা বাবা দুজনে একজন আরেকজনের দিকে তাকিয়ে বলল, সরফরাজ কে আবার? ও একটা খারাপ দুষ্টু জিন। এছাড়া কি ওর কোনো পরিচয় নেই? না, আর কি পরিচয় থাকবে? জান্নাত, হঠাৎ কি হয়েছে তোর? তুই কী সব বানিয়ে বলছিস? বাবা তুমি তো বলো সরফরাজ আসলে কে? ও আমাকে অন্য কারোর সাথে বিয়ে হতে দেয় না কেন? ও একটা খারাপ জিন, তোকে পছন্দ করে হয়তো তাই। বাহ, দুজনে খুব সুন্দর করে বানিয়ে কথা বলতে পারো তাই না? আমি সব কিছু জেনে গেছি মা। তুই কি জেনে গেছিস? হ্যাঁ, আমি জেনে গেছি আমার একটা অতীত ছিল। আমি জেনে গেছি সরফরাজ আমার বর। জান্নাতের মুখে এসব কথা শুনে ওর মা বাবা দুজনে অবাক হয়ে লম্বা একটা নিঃশ্বাস ফেলে বললেন, ওহ তাহলে তুই সব জেনে গেছিস? জেনে গেছিস, ভালো কথা। সব কিছু ভুলে যা। হ্যাঁ জান্নাত, তোর স্মৃতি হারিয়ে গেছে, সব কিছু ভুলে গেছিস। আমরা চাই না সরফরাজ জিনের সাথে তোর কোনো সম্পর্ক থাক। বাবা বলল, হ্যাঁ মা, আমাদের কথা শোন, আমরা তোকে কিছুদিনের মধ্যে বিয়ে দিয়ে দেব, তুই ভালো থাকবি। মা বলল, জান্নাত আমরা তোর মা বাবা, তোর ভালো চাই। সরফরাজ তোকে উল্টোপালকে কি বুঝিয়েছে জানি না, তুই তোর অতীত যেভাবে ভুলে গেছিস সেভাবে ভুলে থাক। জান্নাত বলল, মা বাবা তোমরা দয়া করে চুপ করো, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। জান্নাত, মা চুপ, কোনো কথা শুনতে চাই না, দয়া করে একা থাকতে দাও। জান্নাতের কথায় ওর মা বাবা চলে গেলেন। ওরা চলে যাবার পর জান্নাত মনে মনে ভাবলেন, তাহলে সরফরাজ যা বলেছে সব সত্যি। সরফরাজ তাহলে ওর বর ছিল, ইকরা সত্যি ওর মেয়ে। এসব ভাবতে ভাবতে চোখ বেয়ে পড়তে লাগলো পানি। জান্নাত কি করবে? পুরনো সংসারে ফিরে যাবে নাকি মা বাবার কথা মতো নতুন কাউকে বিয়ে করবে? যাই হোক, এভাবে চিন্তায় চিন্তায় কেটে গেল 2টা দিন। 2 দিন পর এক রাতে জান্নাত শুয়েছিলেন, ঘুম আসছে না। হঠাৎ জান্নাত শুনতে পেলেন ইকরাত তার রুমে তাকে ডাকছে। ইকরাত ডাক শুনে জান্নাত তাড়া করে উঠে রুমের লাইট দিয়ে দেখলেন ইকরা রুমে দাঁড়িয়ে আছে। ইকরাকে দেখতেও বলল, মা তুমি আসছো? এই বলে ইকরাকে বুকে জড়িয়ে ধরলেন। বুকে জড়িয়ে জান্নাত বললেন, মা তুমি আসছো? কে কে আসছো মা? একাই আসছি, বাবা আসতে দিতে চায় না। তোমাকে দেখতে অনেক মন চাচ্ছিল, তাই বাবা অনুরোধ করায় বাবা এখানে আসতে দিতে রাজি হলো। খুব ভালো করেছো মা, তুমি আমার সাথে থাকবে, আমাকে ছেড়ে কোথাও যাবে না। বলো। জান্নাতের কথার মাঝে হঠাৎ করে দরজায় ঠক ঠক আওয়াজ করতে লাগলো। জান্নাতের মা বাবা এদিকে দরজায় আওয়াজ পেয়ে ছোট্ট ইকরা সেখান থেকে বাতাসে মিলিয়ে গেলেন। ইকরা চলে যাওয়ায় জান্নাত কান্না করতে করতে দরজা খুলে দিলেন। দরজা খুলতে জান্নাতের মা বাবা বলল, জান্নাত কে আসছিল তোর সাথে কথা বলতে? তুই কার সাথে কথা বললি? জান্নাতের মা বাবার কথায় জান্নাত বলল, মা বাবা আমার মেয়ে আসছিল, ওই ছোট্ট ইকরা, ও আমার মেয়ে। মেয়ের মুখে এসব কথা শুনে জান্নাতের মা বাবা একে অপরের দিকে তাকিয়ে বলেন, ইকরা তোর মেয়ে? হ্যাঁ বাবা, ইকরা আমার মেয়ে। জান্নাত, মানলাম ইকরা তোর মেয়ে, ও তোর কাছে কেন আসছিল? আমার মেয়ে আমার কাছে আসবে না? তোমরা রুমে না আসলে ইকরা চলে যেত না। মা বলল, দেখ তোর মনের অবস্থা ভালো না, এখন এসব নিয়ে ভাবিস না। তোকে কত করে বুঝালাম, সারফারাজ ও ইকরার কথা ভুলে যা, ওটা তোর ভুল অতীত ছিল। ভুল অতীত হতে পারে, কিন্তু সারফারাজ তো ভুল না মা। আমি কি করব কিছুই বুঝতে পারছি না, এভাবে চলতে থাকলে আমি মারা যাব। জান্নাতের বাবা বলল, দেখ মা, নিজেকে এত প্রেশার দিস না। আমি বলি কি, তুই তোর নানার বাড়িতে গিয়ে কয়দিন থেকে আয়, এতে মনটা একটু ভালো হতে পারে। না বাবা, আমি এখন কোথাও যাব না, তোমরা চলে যাও, আমি ঘুমাবো। জান্নাতের মা বলল, ঠিক আছে তাই কর, ঘুমালে শরীরটা একটু ভালো লাগবে। এই কথাটা বলে জান্নাতের মা বাবা চলে গেলেন। ওরা চলে যাওয়ার পর জান্নাত কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর ইকরার ডাকে জান্নাতের ঘুম ভেঙে যায়। ইকরা ডাকছে, মা ওমা ওঠো।
এদিকে ইকরার ডাকে জান্নাত চোখ মেলে ইকরাকে বলেন, ইকরা, মা, তুমি? আমি কোথায়? এটা কোন জায়গা? আমাদের জিনের রাজ্যে নিয়ে আসছি তোমাকে। তোমার বাড়িতে তোমার মা বাবা, আমার নানা নানি এসে ঝামেলা করে। ওনারা তখন আসছিল বলে আমি তোমার কাছ থেকে চলে আসছি। এখন তোমাকে জিনদের রাজ্যে নিয়ে আসছি। এখানে ওনারা আসতে পারবে না। ভালো করেছো মা, আসো, আমার বুকে আসো। এই বলে ইকরাকে বুকে নিয়ে জান্নাত বলল, আচ্ছা ইকরা, একটা কথা বলো তো, তুমি কি আগে থেকে জানতে আমি তোমার মা? না মা, বাবা আমাকে কখনো বলেনি। বাবা বলতো ফুপি আমার মা, আমি ফুপিকে মা বলে জানতাম। কিন্তু সেদিন বাবা তোমাকে সবকিছু খুলে বলার পর জানলাম তুমি আমার মা। আমি তো এটাও জানতাম না সারফারাজ আমার বাবা, আমি ওনাকে মামা বলে জানতাম। ও আচ্ছা, মা, আমাকে যে এখানে নিয়ে আসছো, তোমার বাবা জানলে রাগ করবে না? উনি কি জানেন? না বাবা, জানে না, আর জানতেও পারবে না। জান্নাত বলল, হ্যাঁ ঠিকই বলেছ, খুঁজে পাবে না। একবার পেছনে ফিরে দেখো। জান্নাতের কথাই ইকরা পেছন ফিরে তাকিয়ে বললেন, বাবা তুমি? ইকরা, ওকে এখানে নিয়ে আসছো কেন? তুমি তোমার মাকে দেখতে চেয়েছিলে, আমি অনুমতি দিয়েছি, তাই বলে এখানে নিয়ে আসবা? জান্নাত বলল, সারফারাজ, ও বুঝতে পারেনি, বুঝো না, ছোট মানুষ, ওকে কিছু বলো না। জান্নাত, চলো তোমাকে বাড়িতে রেখে আসি, এখানে এসে আমার সাথে এসো। এই কথাটা বলে সারফারাজ জান্নাতকে তার বাড়িতে রেখে গেল। এদিকে ফজরের আজান হয়ে গেছে। সারফারাজ জান্নাতকে রেখে যাওয়ায় ও ভীষণ মন খারাপ করে বসে রইল। এদিকে কিছুক্ষণ পর সকাল হল। সকাল হতে জান্নাতের মামা তাদের বাড়িতে হাজির। জান্নাতের মামা জান্নাতের জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। জান্নাতের মামা ওদের বাড়িতে এসে ওর মা বাবাকে উদ্দেশ্য করে বললেন, দুলাভাই, আমি জান্নাতের জন্য খুব ভালো একটা প্রস্তাব নিয়ে আসছি। আমাদের গ্রামের রহমত ভাইয়ের ছেলে আরিফ আছে না, ওই আরিফ তো এখন পুলিশে চাকরি করে। জান্নাত আমাদের বাড়িতে যাওয়ার পর আরিফ নাকি ওকে দেখেছে, পছন্দ করে। আপনারা চাইলে আজ সন্ধ্যায় আরিফ ও তার বাবা চাচা মিলে জান্নাতকে দেখতে আসবেন। তাই নাকি? আরিফ তো ভালো ছেলে, আমি ওদের ব্যাপারে জানি। শোন, তুই ওদেরকে নিয়ে সন্ধ্যায় আয়, ওরা জান্নাতকে দেখুক, আমাদের বাড়িঘর দেখুক। এদিকে জান্নাতের মা আর বাবার কথাবার্তার মাঝে জান্নাত বলে উঠল, মামা, তুমি যে আমার বিয়ের কথাবার্তা বলছো, তুমি কি জানো না আমি বিবাহিত? আর যার সাথে বিয়ের কথা বলছো, উনি কি জানে আমি বিবাহিত? আমার একটা মেয়ে আছে। জান্নাতের মুখে কথাটা শুনে ওর মামা আমতা আমতা করে বলল, মানে এরকম ভুল কম বেশি সবারই হয়। জান্নাত, তুই বিবাহিত এটা আমরা ছাড়া গ্রামের কেউ এখন পর্যন্ত জানে না, আর জানলেও বিশ্বাস করবে না। একটা জিন কিভাবে তোর বর হলো? তুই বিবাহিত এটা ওদের বলিনি, ওরা কখনো জানবেও না। জান্নাত, এটা ঠিক না মামা, আমি এখন বিয়ে করব না, ওদের আসতে মানা করে দাও। জান্নাত, আমার কথা শোন, মানুষ দেখলেই তো বিয়ে হয় না, ছেলেটা আসুক, এসে দেখে যাক, আমার মামারও একটা মানসম্মান আছে না। জান্নাতের মায়ের কথায় জান্নাত কিছু না বলে মন খারাপ করে সেখান থেকে চলে গেল। এদিকে জান্নাতের মামা বললেন, দুলাভাই, মেয়ে মনে হয় শরম পাইছে, আমি তাহলে সন্ধ্যায় ওদের নিয়ে আসি, কি বলেন? জান্নাতের বাবা বললেন, আচ্ছা ঠিক আছে, তাই করো, বেশি রাত করিস না আবার। জান্নাতের মামা বলল, ঠিক আছে, আমি তাহলে আসি, কেমন? এ বলে জান্নাতের মামা চলে গেলেন। কথা মতো সন্ধে আরিফ নামের ছেলেটা ও তার বাবা চাচা এরা মিলে জান্নাতকে দেখতে আসলেন। জান্নাত মাশাল্লাহ বেশ সুন্দরী। আরিফ আগে থেকেই ওকে পছন্দ করত। এদিকে আরিফের পরিবারও জান্নাতকে দেখে পছন্দ করে। পছন্দ করায় দুই পরিবারের মধ্যে কথাবার্তা হয়, খাওয়া দাওয়া হয়। খাওয়া দাওয়া শেষে আরিফ ও তার বাবা চাচা চলে যাবার পর সে রাতে জান্নাতের মামা, বাবা, মামা, চাচা, চাচি সবাই মিলে জান্নাতকে নিয়ে বসেন। সবাইকে একসাথে দেখে জান্নাত বলেন, কি ব্যাপার, সবাই আমার রুমে কেন, কিছু বলবে কি? জান্নাতের মা বলল, হ্যাঁ, তোর সাথে সবাই একটা কথা বলতাম। কি কথা, বলো জান্নাত। দেখ, আমরা সবাই এখানে তোর খুব কাছের মানুষ, আমরা সবাই মিলে আরিফের সাথে তোর বিয়ে দিতে চাই। কি মামা, আমি না বললাম বিয়ে করব না? জান্নাতের বাবা বলল, জান্নাত, তুই কি সারা জীবন এভাবে থাকবি? আমরা তোর মা বাবা, আমাদের কি তোকে নিয়ে চিন্তা হয় না? এভাবে আর কতদিন? আজ এখন তোকে একটা কথা বলতে হবে, তুই কি আমাদের ভালোবাসিস, আমাদের কথা শুনবি নাকি না? বাবা, আমি তোমার অবাধ্য কখনো হইনি, এটা ভালো করে জানো, জেনে শুনে এরকম কথা কেন বলো? তাই যদি হয় তাহলে আমরা সবাই মিলে যা ডিসিশন নিব এটাই হবে। আমরা সবাই মিলে ঠিক করেছি আরিফের সাথে তোর বিয়ে দিব, আর সেটা কাল বাদ পরশুদিন। কিন্তু বাবা,
জান্নাতের মা বলল, আর কোনো কিন্তু শুনতে চাই না, আমাদের প্রতি তোর ভালোবাসা থাকলে বিয়েতে রাজি হবি। জান্নাতের মামা বলল, দুলাভাই তাহলে আমি ওদের কনফার্ম করে দেই, বলে দিই কাল বাদ পরশু বিয়ে, কি বলেন সবাই? জান্নাতের মামার কথায় পরিবারের সবাই মত দিলেন। এদিকে জান্নাতের কোনো কথা না শুনে ওর বিয়ে ঠিক করা হলো। বিয়ে ঠিকঠাক করে সবাই যে যার মতো চলে গেলেন। সবাই চলে যাবার পর জান্নাত রুমে একা একা কান্না করতে লাগলেন। গভীর রাত, জান্নাতের ঘুম আসছে না। একা একা শুয়ে কান্না করে চলেছে। হঠাৎ ওর কাছে ইকরা আসে। শুধু ইকরা না, সারফারাজও আসে। সারফারাজও ইকরাকে দেখে জান্নাত বলল, সারফারাজ তুমি আসছো, কান্না করছো কেন? মা বাবা আমার বিয়ে ঠিক করেছে, কাল বাদ পরশু আমার বিয়ে, তুমি কিছু একটা করো। বিয়ে? কার বিয়ে? তোমার। আমি আর কতবার আটকাবো জান্নাত? আমি হেরে গেছি তোমার কাছে। আমাকে আর আমার মেয়ের প্রতি তোমার কোনো ভালোবাসা থাকলে তুমি বিয়ে রাজি হতে না। সেটা না, চুপ করো, আর একটা কথা বলবে না। ভালো থাকো, মুক্ত করে দিলাম তোমাকে, এবার তো খুশি। ইকরামা চলো। জান্নাত বলল, ইকরাকে নিয়ে যেও না প্লিজ, আমার মনের অবস্থা ভালো না, ওকে আমার কাছে 2-1 দিন রাখো, পরে না হয় নিয়ে যেও। জান্নাতের কথায় সারফারাজ কিছু না বলে মন খারাপ করে ইকরাকে রেখে চলে গেল। এভাবেই কেটে গেল সেই রাত ও পরের দিনটা। জান্নাত দুটানায় পড়ে আছে। সে কি করবে? অতীতের সংসারে ফিরে যাবে নাকি পরিবারের কথায় আরিফকে বিয়ে করবে? এসব চিন্তায় চিন্তায় চলে গেল সময়। চলে আসলো বিয়ের দিন। বিয়ের দিন বউ সেজে বসে আছে জান্নাত। কিছুক্ষণ পর বিয়েবাড়িতে জান্নাতের মা বাবা, চাচা চাচি, মামা মামি সবাই আছে। একটু পরেই বিয়ে। হঠাৎ সারফারাজ সেখানে আসলেন। সারফারাজকে দেখে জান্নাতের বাবা ও মামা বলে উঠলেন, সারফারাজ তুমি কেন আসছো? দেখো আগে অনেকবার জান্নাতের বিয়ে ভেঙে দিয়েছো, দয়া করে আর এসব করো না। জান্নাতের মামা বলল, সারফারাজ আজকে কোনো ঝামেলা করো না, ঝামেলা করলে তোমারই ক্ষতি হবে। তুমি যদি আজ কিছু করো তাহলে আমরা তোমার মেয়ে ইকরাকে ছাড়ব না। ইকরা আমাদের হাতে বন্দি, আর খুব বড় একজন কবিরাজও রেডি করে রেখেছে। আজ কোনো ঝামেলা করো না, যাও চলে যাও। কবিরাজ না, কবিরাজ নিয়ে আসছেন। এই বলে সারফারাজ হাত ইশারা করতেই শূন্য থেকে সে কবিরাজ ধাম করে নিচে পড়লেন। কবিরাজকে দেখে মনে হলো শূন্যতে তুলে কেউ সজোরে আছাড় মারল। কবিরাজকে আছাড় মেরে সারফারাজ বলল, এসব কবিরাজ দিয়ে আমাকে আটকাতে পারবেন ভাবছেন? আমার শক্তি সম্পর্কে আপনারা কিছুই জানেন না। 1 লাখ জিনদের সর্দার আমি, চাইলে মুহূর্তে আপনাদের গ্রামকে ধুলোয় মিশিয়ে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমার মা বাবা আমাকে ক্ষমতার অপব্যবহার করতে শেখায়নি। এই বলে সারফারাজ আস্তে আস্তে জান্নাতের দিকে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে কান্না ভরা চোখে জান্নাতকে বলল, আজ তোমার বিয়ে, আজ থেকে হয়তো তুমি অন্য কারো হবে। জানো খুব কষ্ট হচ্ছে নিজের বউকে অন্য কারো হতে দেখে। তুমি আমার সাথে সংসার করছো, তোমাকে কিভাবে ভুলবো বলতে পারো? যাই হোক, অনেক কষ্ট দিয়েছি তোমাকে, পারলে মাফ করো। আমি জিন জাতি, এটাই আমার অপরাধ, তাই না? আপনারা সবাই আমাকে মাফ করবেন, আর কখনো আপনাদের মাঝে আসব না। এ কথাটা বলে কান্না করতে করতে সারফারাজ মেয়ে ইকরাকে নিয়ে সেখান থেকে চলে আসতে যাবেন। ঠিক তখনই জান্নাত বললেন, দাঁড়াও সারফারাজ, যেও না, তোমার বউকে নিয়ে যাও, তোমার মেয়ের মাকে নিয়ে যাও, আমাকে ছেড়ে যেও না। জান্নাতের কথায় সারফারাজ থেমে গেলেন। এদিকে জান্নাতের মুখে এসব কথা শুনে ওর মা বাবা অবাক হয়ে বললেন, জান্নাত কি বলছে এসব? বাবা বিশ্বাস করো, আমি আমার পুরনো কোনো স্মৃতি মনে করতে পারছি না, কিন্তু সারফারাজ আর আমার মেয়ের ভালোবাসায় আমি মুগ্ধ। আমি সারফারাজের সংসারে ফিরে যেতে চাই। বাবা তোমার পায়ে পড়ি, আমাকে আর বাধা দিও না। বাবা আমি তোমার কথার অবাধ্য কখনো হইনি, কিন্তু এভাবে আমাকে বর আর বাচ্চার কাছ থেকে আলাদা করো না, দয়া করো। এ বলে জান্নাত হাউমাউ করে কান্না করতে লাগলেন। জান্নাতের কান্নায় সবার মনগুলো গলে গেল। সবাই হার মেনে নিলেন জান্নাত ও সারফারাজের ভালোবাসার কাছে। জান্নাতের মামা বললেন, জান্নাত মা, আমরা তোর আর সারফারাজের ভালোবাসার কাছে হেরে গেলাম। আমি এখনই আরিফের বাবার কাছে গিয়ে মাফ চাচ্ছি। তোর আর আরিফের বিয়ে ভেঙে দিচ্ছি। তুই যা, তোর পুরনো সংসারে ফিরে যা। জান্নাতের বাবা বললেন, হ্যাঁ মা, আমরা তোকে জোর করে অন্য কোথাও বিয়ে দিতে চাইছি, এজন্য মাফ চাচ্ছি। তুই সারফারাজের কাছে ফিরে যা। জান্নাতের মা বলল, দোয়া করি সবসময় ভালো থাক। সবাই জান্নাত ও সারফারাজকে মেনে নিয়েছে। খুশিতে জান্নাত ও সারফারাজের চোখে পানি।
সবাই মেনে নেওয়ায় সবার কাছে বিদায় নিয়ে জান্নাতকে নিয়ে জিনের রাজ্যে আসে। জিনের রাজ্যে এসে নদীর পাড়ে একটা গাছের নিচে বসে। সারফারাজ বলে, জান্নাত, তোমাকে ফিরে পাবো সত্যি ভাবিনি, তাই এখন তো ফিরে পেয়েছ, এখন তো খুশি? হ্যাঁ, অনেক খুশি। আমি কালকেই জিনদের রাজ্যে ধুমধাম করে অনুষ্ঠানের আয়োজন করব। তুমি খুশি, কিন্তু আমি খুশি না। কেন? কারণ গল্প পড়া মেয়েগুলো সবাই তোমার উপর ক্রাশ খায়, তোমার সাথে প্রেম করতে চায়, বিয়ে করতে চায়, তুমিও না। আচ্ছা, সবার কাছ থেকে বিদায় নাও। জান্নাত বলল, সবাই অনেক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সারফারাজ বলল, সব সময় ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এভাবে আনন্দের মাঝে শেষ হয়ে গেল জান্নাত ও সারফারাজের কাহিনী। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।